তো সবাই কেমন আছো? একটি সরি বলতে চাইছিলাম, সবাই ভালো আছো? অনেক দিন পর দেখা তোমাদের সাথে, যদিও দেখা পার্শিয়ালি এবং ভার্চুয়ালি, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে শরীর সুস্থ সব ঠিক রাখতে লাগবে এখন। সেই আবার করোনার আপরাইজিং কেসেস। তো আজ আমরা কি করব? দেখো, আমরা আজকে কি করব, স্যাম্পল কোশ্চেন পেপার সলভ করব। স্যাম্পল কোশ্চেন পেপার সলভ করব ফিজিক্সের। আমি তো জানোই তোমাদের ফিজিক্সটাই দেখায় আপাতত। টার্ম টু, কোনটা করব? টার্ম টু, ঠিক আছে, ফিজিক্স। চলে গেল, ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে আজকে টার্ম টুটা ডিসকাস করি। চলো আগে পেপারের প্যাটার্নটা ডিসকাস করে নিই। এই তো আমাকে দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই বলছি। চলো আগে ব্যাপারটা ডিসকাস করে নিই, মানে কিভাবে পেপার সেট করা হয়েছে, কিভাবে তোমরা কি করবে না করবে সব। স্যাম্পল কোশ্চেন পেপার ক্লাস 12 এর জন্য, ফিজিক্সের থিওরি পেপারটা টার্ম টু জন্য হচ্ছে সেশন 2021-2022। ফুল মার্কস কত, মানে ম্যাক্সিমাম মার্কস? ফুল মার্কস হলো 35। কত? ফুল মার্কস হলো 35। টাইম কতটুক দেওয়া আছে তোমাদের? 2 আওয়ার্স এর টাইম। কতটা সময় দেওয়া আছে? 2 আওয়ার্স এর টাইম দেওয়া হচ্ছে। আমার মনে হয় আর কি 12টা কোশ্চেন আছে, তোমরা আশা করছি 2 ঘন্টার মধ্যে অবশ্যই করতে পারবে। কতটা কোশ্চেন আছে? 12টা। আমি এটা একটু হাইলাইট করে দিই। 12 questions are there, ঠিক আছে, ওকে। নেক্সট, দিস কোশ্চেন হ্যাজ 3 sections. কটা সেকশন আছে? 3টে সেকশন। সেকশন এ, সেকশন বি, সেকশন সি। লিখি সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ contains 3 questions। তাহলে সেকশনে কি বললো? Section A contains 3 questions of 2 marks each. 2 into 3 is equal to 6. Section B কি বলছে? Section B contains 8 questions 2 marks each. তো তাহলে 8 questions of 3 marks each. বাপরে, 3 into 8 3 into 8 3 into 8 is equal to 24. সেকশন সি তে কয়টা প্রশ্ন আছে? সেকশন সি কোটে 1, অনলি 1। তাহলে 5 into 1 is equal to 5, অর্থাৎ 35 মার্কস। টোটাল কত? 35 মার্কস পরীক্ষা হচ্ছে, রাইট? দেয়ার ইজ নো ওভারঅল চয়েস, মানে তোমাকে কোশ্চেনে কোশ্চেন বি দেবে না। However, an internal choice has been provided in one question of 2 marks each. 2 মার্কসের কোশ্চেন একটির মধ্যে ইন্টারনাল চয়েস দেওয়া আছে। 2 questions of 3 marks each. 3 মার্কসের দুটো কোশ্চেনের মধ্যে অড দেওয়া হয়েছে। You have to attempt only one of the choices in such questions. You may use log tables. যদি লগ কোথাও লাগে, যেরকম লগ আমাদের মূলত কোথায় লাগে? রেডিও অ্যাক্টিভিটির অঙ্কগুলোতে আমরা লগ ইউজ করি। কোথায়? রেডিও অ্যাক্টিভিটির অঙ্কগুলোতে আমরা লগ ইউজ করি। কোন লগ? ন্যাচারাল লগারিদম, দ্যাট ইজ ln, মানে log of e, log of base e. You may use logarithm, but use of calculator is not allowed. ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কোশ্চেনের মানে মূল যে বেসিকটা তার ডিসকাশন, ঠিক আছে? চলো তাহলে লেট আস ডিসকাস ফ্রম সেকশন এ
এবং হচ্ছে কেন ফ্রম সেকশন সরি সেকশনে কোশ্চেন নাম্বার 1 ঠিক আছে ইন আ পিওর সেমিকন্ডাক্টর ক্রিস্টাল অফ এসআই মানে কি সিলিকন সিলিকন কেমন টেট্রাভ্যালেন্ট সিলিকন কেমন টেট্রাভ্যালেন্ট if antimony is added then what type of extrinsic semiconductor is obtained ঠিক আছে সিলিকন তো আমরা জানি কি টেট্রাভ্যালেন্ট কারণ সিলিকন জাস্ট পিরিয়ডিক টেবিলে কার্বনের নিচেই আসে এটা তোমরা মানে ইজিলি অবজারভেবল যেই জিনিসটা আমরা বলতে পারি আর কি তো অ্যান্টিমনি তার সিম্বল কি বলতে পারবে কেউ এসবি ঠিক আছে তার কনফিগারেশনটা কি আগে ক্রিপ্টন মানে একটু শর্টে লিখে ফেলি ক্রিপ্টন 4d10 5s2 5p3 তাহলে আমরা যদি নোটিস করি তার মধ্যে দুটো তিনটে আছে তো 2 + 3 is equal to 5 ভ্যালেন্স ইলেকট্রনস কি আছে 5টি ভ্যালেন্স ইলেকট্রন আছে এবার তোমরা যদি লক্ষ্য করো আমরা যদি একটু ছোট্ট করে ছবিটা আঁকার চেষ্টা করি দেখো এইভাবে করে এঁকে নিচ্ছি সিলিকনের কিন্তু 4 ভ্যালেন্সি তাহলে আমরা চারটে বাহু আঁকবো তাহলে মাঝখানে আমরা সিলিকন লিখে দিলাম সিলিকন সিলিকন এন্ড সিলিকন ঠিক আছে নিচে আসবে এরকম সিলিকন ওকে দেখো এবার আমাদের কয়েকটা বুনিয়াদি জিনিস বুঝতে লাগবে এই যে সিলিকন গুলো আছে তার তো 4 ভ্যালেন্সি এবার এই যে আমরা তাহলে কি অ্যান্টিমনি এই অ্যান্টিমনি কি পেন্টাভ্যালেন্ট কি পেন্টাভ্যালেন্ট তাহলে আমাদের এটা মনে রাখতে লাগবে পেন্টাভ্যালেন্ট হলে এন টাইপ সেমিকন্ডাক্টর হবে কেন কেন এন টাইপ হবে এখানে 5টা ভ্যালেন্স ইলেকট্রন এখানে তার 4টা ভ্যালেন্স ইলেকট্রন তো 4টার সঙ্গে 4টে মিলে 4টে বন্ড করে ফেলবে আর একটা ইলেকট্রন সারপ্লাস থাকবে তাই একটা ইলেকট্রন এই কন্ডাকশনের জন্য দায়ী থাকবে এবার তোমরা জানো এই যে অ্যান্টিমনি এটা ইম্পিউরিটি হিসেবে আসছে তাই আমরা জানি কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দু রকমের একটি পি টাইপ একটি এন টাইপ তো এখানে সারপ্লাস ইলেকট্রন আসছে এবং থার্মাল জেনারেশনেও ইলেকট্রন এবং হোল ক্রিয়েট হয় কারণ যখন থার্মালি ভাইব্রেট করছে থার্মাল কি বলবো ভাইব্রেশনটা হচ্ছে ডিউ টু এক্সাইটেশন ডিউ টু থার্মাল এনার্জি তখন যে ভাইব্রেশনটা হচ্ছে তার ফলে কি ইলেকট্রন গুলো তার জায়গা থেকে চলে যাচ্ছে এবং হোল ক্রিয়েট করছে ঠিক আছে তাহলে এই যে ইলেকট্রন হোলের যেই রিঅ্যারেঞ্জমেন্টটা এটার জন্য কিন্তু চার্জ কন্ডাকশন হচ্ছে কিন্তু ওটা খুব ফিবল ওটা কিসের ক্ষেত্রে হয় পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এখানে কি হচ্ছে আমরা যেহেতু ডোপেন্ট আনছি মানে ডোপ করাচ্ছি এই ইম্পিউরিটি দিয়ে কেন করাচ্ছি কারণ তার কন্ডাকশনটা বাড়াবার জন্য ঠিক আছে এখানে ইলেকট্রন বাড়ছে তাহলে সারপ্লাস ইলেকট্রন রইলো নাম্বার অফ ইলেকট্রনস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস তাহলে এটা কি একটি এন টাইপ সেমিকন্ডাক্টর হবে এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বোঝা গেল এখানে ইলেকট্রনস হলো কি মেজরিটি ক্যারিয়ার আমি খুব স্বল্প সময়ে করার চেষ্টা করব কিন্তু আমি জানি তবু 2 ঘন্টা লেগে যাবে এইচ হলো মাইনরিটি ক্যারিয়ার বোঝা গেল
এই জিনিসগুলো মাথাটা উল্টো উল্টো হবে। এনটি মানে যদি ভেন্টাভ্যালেন্ট হয় এরকম, যদি আমরা পি টাইপ বানাতে চাই তাহলে আমরা কি ট্রাইভ্যালেন্ট ডোপেন্ট ইউজ করব, তখন কি হবে একটা কম থাকবে ইলেকট্রন, তাহলে কি ওই যে সিলিকনের একটা ইলেকট্রন বেশি বেশি থাকে, সারপ্রাইজ থেকে যাবে, যেটা কোভ্যালেন্ট বন্ডিং left incomplete due to the deficiency of one electron, একটি বন্ড তো হবে না, রাইট? ওই ইলেকট্রনটা একটি হোল ভ্যাকেন্সি ক্রিয়েট করবে। কিভাবে করবে? an electron from the neighboring si covalent bond get slide into the vacant bond, ওই ভ্যাকেন্ট বন্ডে স্লাইড করে যাবে, তাহলে কি ওই যেখান থেকে আসছে সেখানে একটি হোল ক্রিয়েট হবে, এই হোলটাই এবার কন্ডাকশনের জন্য অ্যাভেলেবেল। তাহলে ট্রাইভ্যালেন্ট যে ইম্পিউরিটি গুলো আছে ওই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি গুলো পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, ওইখানে কি হবে? নাম্বার অফ হোলস ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন, তাহলে নাম্বার অফ হোলস হবে কি মেজরিটি ক্যারিয়ার, নাম্বার মানে হোলস হবে মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রন হবে মাইনরিটি ক্যারিয়ার। বোঝা গেল? এই জিনিসগুলো খুব পরিষ্কার থাকতে লাগবে। আর একটি সূত্র মনে রাখলে ভালোই, এখান থেকে একটি অঙ্ক আসতেই পারে, n e into nh is equal to ni square। ne কি? concentration of electron, nh কি? concentration of hole, আর ni কি? the intrinsic charge carrier concentration, অর্থাৎ কি ne আর nh both এই দুটোর অ্যাভারেজ হলো ni। ঠিক আছে, ইন্ট্রিনসিক চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। লাস্ট ইয়ার আমি যেই পেপারে ছিলাম যেইতে, ওই পেপারে এখান থেকে একটি কোশ্চেন এসেছিল। আর তোমাদের যেই তো স্যাম্পল কোশ্চেন ব্যাপারে এন টাইপ নিয়ে আলোচনা করেছে, তাহলে কোশ্চেনে কি পি টাইপ নিয়ে দিতে পারে। বোঝা গেল? তাহলে প্রথমটার অ্যান্সার কি হলো? এন টাইপ। আচ্ছা, draw the energy band diagram of this extrinsic semiconductor so formed। এই জায়গাটা আমি একটু শর্টে ডিসকাস করব। ঠিক আছে, দেখো তোমাদের ক্লাসে সাপোজ 5 জন ছাত্র আছে, আর মানে রাম, রহিম, আর1 দিদি, আর1, আর2, এরপরে শ্যাম, শ্যামল, ধরে নাও আমার নাম দেবানুজন। ঠিক আছে, 5 জন আমরা একই ক্লাসে পড়ি, কিন্তু 5 জনের বয়স কি সেম? বোঝো তো একবার, 5 জনের বয়স কি সেম? নিশ্চয়ই না, সবার ডেট অফ বার্থ তো আলাদা। তাহলে আমরা যদি আঁকি, সাপোজ রামের বয়স খুব বেশি, এবার শামের বয়স তার একটু নিচে, এরপরে আমার বয়স এসে পড়লো, এরপর রহিমের বয়স এসে পড়লো, এরপর এসে বললো কার? শ্যামল। আগে যদি বলে থাকি শ্যাম, এবার শ্যামল। ঠিক আছে, তাহলে কি হলো? এই যে এইগুলো অনেকটা, এবার যদি খুব কাছাকাছি হয়, এরকম 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 এরকম, তাহলে কি একটা পটি, অর্থাৎ একটা রাবার ব্যান্ডের মতো হয়ে যাবে না? তো এরকমই তো হচ্ছে এই ব্যাপারটা। ক্লাসের মধ্যে যদি সবার এইজটাকে আমরা একটু মানে দাগে দাগে সারিতে সাজাতে থাকি, তাহলে যখন আমরা তাকে কম্প্রেস করব একটি ব্যান্ডের মতন, রাবার ব্যান্ডের মতন হয়ে যাবে। এরকমই ইলেকট্রন যখন অ্যাটমের মানে নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে, মানে রিভলভ করে, তখন কি হয়? এই যে শেলগুলা আছে, শেলগুলাতে ইলেকট্রনগুলা ডিফারেন্ট এনার্জিতে, সবগুলো তার একদম অ্যাকুরেট হয় না, না? তখন কি এই যে এনার্জি ব্যান্ড, এবার এই 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 তখন এনার্জি ব্যান্ড গুলা ফর্ম হয়, একে আমরা বলছি এনার্জি ব্যান্ড। ডান। এবার আমাদের কাজে কোনটা লাগে আমরা বেশি আলোচনা আজ করব না। the highest energy band filled with valence electrons is called valence band। কি?
valence band. The lowest unfilled allowed energy band next to valence band is called conduction band. The lowest unfilled allowed energy band next to valence band is called conduction band. বোঝা গেল? এবার এই কন্ডাকশন ব্যান্ড আর এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে এনার্জি ব্যারিয়ারটা আছে, ঠিক আছে, যে এনার্জি ব্যারিয়ারটা আছে তাকে আমরা বলবো এনার্জি ব্যান্ড গ্যাপ অর এনার্জি গ্যাপ অর ফরবিডেন গ্যাপ। তাহলে তার যদি ইভি হয়, তার যদি ইসি হয়, এবার তাহলে এই যে আমরা এনার্জি গ্যাপ বা ফরবিডেন গ্যাপ তাকে কত হবে? এটা ইসি ডিফারেন্স অফ ইসি এন্ড ইভি, এটাই হবে। তো এনার্জি কন্ডাকশন ব্যান্ড ওপরে থাকে, এমটি ব্যান্ড, তো আর নিচে থাকে ভ্যালেন্স ব্যান্ড ইসি ইভি, আর তাদের মধ্যে যে দূরত্ব থাকে তাকে বলা হচ্ছে ইজি। অ্যাজ সিম্পল অ্যাজ ইট। খুব সুন্দর করে বুঝলে এগুলো আমাদের অসুবিধা হওয়ার কথা না। Infinitely large number of states each occupied by electrons in the field valence band, ঠিক আছে? তো আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই ইনসুলেটর গুলোর ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে অনেকটা এনার্জি ব্যারিয়ার থাকে, মানে বড় থাকে, লার্জ ডিফারেন্স থাকে। সেমিকন্ডাক্টরের মধ্যে অনেক ছোট হয়ে আসে, কারণ এখানে দেখবে যখন আমরা এক্ষুনি আঁকবো এন টাইপের জন্য, কখনো এন টাইপের জন্য কি কন্ডাকশন ব্যান্ডটা নিচে নেমে আসে, আর পি টাইপের জন্য কি ভ্যালেন্স ব্যান্ডটা উপরে উঠে আসে, মানে এনার্জিটা কম হয়। তখন কি হয়, এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো থাকে তাদের আর হোল গুলো থাকে ওইটার মধ্যে, মানে কি বলবো, তাদের মুভমেন্ট হতে পারে, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন এন্ড ট্রান্সলোকেশন হতে পারে। বোঝা গেল? এই জিনিসগুলোই আমাদের এখানে আলোচ্য বিষয়। এবার তাহলে আমি বলেই দিলাম কি হয়, দ্য ডোনর এনার্জি লেভেল ইডি, তা কি এই ডোনর এনার্জি লেভেল হলো ওই যে আমরা ইম্পিউরিটিটা ব্যবহার করলাম, এখানে ইম্পিউরিটিটা ডোনর হিসেবে কাজ করে, রাইট? ওইটা কন্ডাকশন ব্যান্ডের হালকা নিচে নেমে আসে, ঠিক আছে? তো তখন এই যে ইলেকট্রন ট্রান্সফার, এই যে কন্ডাকশনটা খুব স্মুথ হয়ে যায়। এট রুম টেম্পারেচার দি স্মল এনার্জি গ্যাপ ইজ ইজিলি কাভার্ড বাই thermally excited electrons. The conduction band has more electrons than holes in valence band, as they have been contributed both by thermal excitation and donor impurities. তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? এগুলো তোমরা একটু সুন্দর করে এঁকে নেবে, ঠিক আছে? এটা যদি হয় আমার কন্ডাকশন ব্যান্ড, এটা যদি হয় আমার ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডে আমাদের কি ইলেকট্রন থাকবে, হোলও থাকবে, কিন্তু মেজরিটি কি হবে? ইলেকট্রন, ঠিক? এগুলো তো বোঝাই যাচ্ছে আশা করছি। এগুলো যদি ইলেকট্রন হয়, অ্যাকচুয়ালি ইন্ট্রিনসিক কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইকুয়াল নাম্বার অফ হোলস এন্ড ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন থাকে ইন দি ভ্যালেন্স ব্যান্ড। বুঝতে পারা গেল? এখানে 4টি দিয়ে দিলাম সাপোজ, আর এখানে হোলস আছে 4টি। ওখানে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকবে, ঠিক? তার ডোনর লেভেলটা কোথায় থাকবে? সাপোজ একটু নিচে রইল, এটা কি ইডি। এই যে ইসি আর ইডি যে ডিফারেন্সটা সিলিকনের ক্ষেত্রে কত হয় জানো তোমরা? 0.01,
ইলেকট্রন ভোল্টের প্রায় কাছাকাছি হয়, ঠিক আছে। তো আর এটা তো হলো কি আমাদের ফরবিডেন গ্যাপটা, ইজি। আচ্ছা, তাহলে এই কোঅর্ডিনেটে কি আছে আমাদের ইলেকট্রন এনার্জি, ঠিক আছে, ইলেকট্রন এনার্জি। তাহলে এই কোশ্চেনটা ইজিলি তোমাদের হয়ে গেছে, তোমরা রিপিটটা একটু দেখে নেবে, ঠিক আছে। ওকে, আমি একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা আলোচনা করলাম পি টাইপ, এন্টিমনি পেন্টাভ্যালেন্ট, তাই 5টা ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 4টা বন্ড হবে, আর একটা রয়ে যাবে, এটা সারপ্রাইজ ইলেকট্রন হবে, ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার হবে, হোলস মাইনরিটি ক্যারিয়ার হবে। কিন্তু পি টাইপের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, কারণ একটি যে কোভ্যালেন্ট এসআই যে কোভ্যালেন্ট বন্ডটা ওইখান থেকে একটা ইলেকট্রন স্লাইড করে হোল ক্রিয়েট করবে, এবং এই যে স্লাইডিং অ্যান্ড কন্ডাকশন এটা চলতেই থাকবে, ঠিক আছে। তো ওইটার সময় কি হয়, অ্যাকসেপ্টর হিসাবে কাজ করে আমাদের ডোপেন্ট, মানে আমাদের ইম্পিউরিটি যেটা আমরা ডোপ করালাম। আর এবার ভ্যালেন্স বন্ড বুঝলাম কি, ক্লাসে আমাদের এইচ দিয়ে আমরা বুঝলাম কিভাবে ব্যান্ডটা ফরমেশন হয়, এনার্জি ব্যান্ড তাহলে ফরমেশন হলো ইন কেস অফ ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম ইন এ শেল, ঠিক আছে। মানে ওই ভ্যালেন্স শেলের, মানে ভ্যালেন্স শেলই তো ফিল্ড থাকে, আর কন্ডাকশন ব্যান্ডটা তো এমটি থাকে, লোয়েস্ট আনফিল্ড, মানে এমটি না, পূর্ণ থাকে না, ঠিক আছে। অ্যালাউড এনার্জি ব্যান্ড নেক্সট টু ভ্যালেন্স ব্যান্ড ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড। বোঝা গেল? তাহলে আমাদের এবার কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা এবার শুরু করি। চলো, কি বললো, কনসিডার টু ডিফারেন্ট হাইড্রোজেন অ্যাটমস। আচ্ছা, কনসিডার টু ডিফারেন্ট হাইড্রোজেন অ্যাটমস, ওকে। Consider two different hydrogen atoms. The electron in each atom is an excited state. Is it possible for the electrons to have different energies but same orbital angular momentum? আগে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের আমরা ক্লাস 11 নলেজ থেকে কি জানি, L equal to mvr। এবার বোর সাহেব অর্থাৎ নিলস বোর বললেন কি, কে বললেন, নিলস বোর তার অ্যাটমিক থিওরিতে বললেন L equal to mvr is equal to an h by 2 pi or an and cut h। এই cut h মানে হলো h by 2 pi, এটা একটা কনস্ট্যান্ট, h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, বাংলা যাকে বলি আমরা প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট। আর 2 পাই তো তোমরা জানোই, পাই এর ভ্যালু আমরা নেই 3.14, তাহলে 2 into 3.14 মানে কি 6.28 হয়ে যাবে, মানে মোরলেস কথা হলো এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এন্ড কি প্রিন্সিপাল, এন্ড কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা n equal to এনার্জি লেভেলও বলে থাকি। সাপোজ আমরা ক্লাস 9 পড়েছিলাম কে শেল, এল শেল, এম শেল, তো এগুলাকে কে কি বলে n equal to 1, এটাকে কি দিয়ে আমরা করেছিলাম, বোর বাড়ি স্কিম, কি দিয়ে করেছিলাম আমরা, বোর বাড়ি স্কিম, ঠিক, n equal to 1 n equal to 2, এই জিনিসগুলা। আচ্ছা, এবার যদি আমরা কি এবার তাহলে বলতে পারি কি L is proportional to n, তো n দিয়ে তো আমরা এনার্জি স্টেট বলতে পারি, রাইট। তো L যদি কনস্ট্যান্ট হয়, সব তাহলে আমি L1 ধরে নিলাম ইন কেস অফ এই H1, আর H2 এর ক্ষেত্রে L2, তাহলে কি N1 আর N2, আর L1 is equal to L2 is equal to L, তাহলে L1 by L2 is equal to N1 by N2 আমরা লিখতে পারি, ঠিক। তাহলে L1 by L2 যেহেতু L সেম, তাহলে 1 N1 by N2 is equal to 1, তাহলে কি N1 is equal to N2, মানে কি এনার্জি গুলা, এনার্জি স্টেটটা সেম হতে লাগবে। কিন্তু কোশ্চেনে কি বললো,
ডিফারেন্ট এনার্জিস কি পসিবল? তাহলে আমরা কি বলবো? না, ডিফারেন্ট এনার্জিস পসিবল না। নো ডিফারেন্ট এনার্জিস are not possible, right? এই কথাটা আমরা বলতে পারছি, ঠিক আছে। এটাতে একটা অর আছে, বলেছিলাম আমরা 2 মার্কসের একটি কোশ্চেনে অর পাবো। আমরা এবার অরটা দেখি। Explain how does photoelectric current and kinetic energy of the photoelectrons emitted in a photocell vary if the frequency, তাহলে ফ্রিকোয়েন্সি যদি আগে ধরে নিউ ছিল, এবার এটা কত হয়ে গেল? ডাবলড, 2 নিউ, বাট কিপিং দ্য ইন্টেন্সিটি সেম। ইন্টেন্সিটিটা আমরা সেম রাখলাম, অর্থাৎ I equal to constant, ফাইন। এবার ফটো ইলেকট্রিক কারেন্টের উপর ডিপেন্ডেন্স চাইছে। কি চাইছে? ফটো ইলেকট্রিক কারেন্টের উপর ডিপেন্ডেন্স চাইছে। ফটো ইলেকট্রিক কারেন্ট আসলে কি জানো? ডিপেন্ডই করে না ফ্রিকোয়েন্সির উপর। কারণ একটা জিনিস আমাদের জানতে লাগবে যে কেন ডিপেন্ড করে। ফটো ইলেকট্রিক কারেন্টকে আমরা কি মানে এটা মেজারেবল কিভাবে লিখছি? ফটো ইলেকট্রিক কারেন্ট is measured by the number of electrons emitted per second by the metal surface. এটা হলো ফটো ইলেকট্রিক কারেন্ট, মোর অর লেস একটা ডেফিনিশন। দিস ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ ফোটনস। কার উপর? নাম্বার অফ ফোটনস। মানে কি? ইনসিডেন্ট লাইটের উপর ডিপেন্ড করে শুধু ফটো ইলেকট্রিক। এই যে ফ্রিকোয়েন্সি ইজ এসেনশিয়াল টু এক্সাইট দি ইলেকট্রনস, কিন্তু ফটো ইলেকট্রিক কারেন্ট শুধু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, বুঝলে? ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ফোটন। সরি, আমি এটা ভুলবো, মানে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ফোটনস, ইনসিডেন্ট ফোটনস কতটুকু আসলো তার উপর এক্স্যাক্টলি ডিপেন্ড করে না, বুঝতে পারলো? কারণ ফটোইলেকট্রিক কারেন্ট ইজ মেজার্ড বাই দ্য নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড। ইলেকট্রন কতটা এমিট হলো। আর তোমরা এটা জানো এনার্জি ডিপেন্ড করে। আমরা এনার্জিটা কিভাবে লিখি? h nu minus h nu not, ফাইন। এনার্জি মানে কাইনেটিক এনার্জিটা। তো এটা যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়, তার বেশি ইকুয়াল হলে কি ইলেকট্রন তার মেটাল সারফেসে আসবে। এটা যদি মেটাল সারফেস হয়, ইলেকট্রনগুলো এখানে আসবে। এবার যদি h nu থেকে বেশি দেই আমরা এনার্জি, তবে কি এক্সাইটেড হয়ে এমিট করবে। এটাই তো ফটো ইলেকট্রিক এফেক্ট, রাইট? তারপরে তো ফটো ইলেকট্রিক কারেন্ট প্রডিউস হবে। ফটো ইলেকট্রিক কারেন্ট কেবল ফটো ইলেকট্রনস এর উপরই ডিপেন্ড করে, নাম্বার অফ ফোটনস বা ফ্রিকোয়েন্সি অফ ফোটনস এর উপর ডিপেন্ড করে না। আর ইনসিডেন্ট রেডিয়েশন বলতে এখানে ফোটনের যেই স্ট্রাইকিং, ওইটাকেই বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু ডিপেন্ড করেই না, তাহলে আমরা যদি প্লটটা ইউজ করি, ও সরি, ওকে ক্যান্সেল, ওকে। এবার আমরা কোঅর্ডিনেট আঁকি, ঠিক আছে? রেখে নিলাম। এদিকে কি থাকবে? ফটো ইলেকট্রিক, ও সরি, ফটো ইলেকট্রিক কারেন্ট। এগুলো তোমরা তোমাদের মতো গুছিয়ে নেবে, এইগুলো জিনিসগুলো দেবে। আচ্ছা, এখানে কি হবে? ফ্রিকোয়েন্সি অর্থাৎ নিউ। তো এটা তো ডিপেন্ডই করে না, তাহলে কি এমন হবে? হবে না তো, কারণ ডিপেন্ডেন্সি তো নেই। তাহলে আমি যতই ফ্রিকোয়েন্সি দেই, হচ্ছে না। তাহলে এটা দিয়ে এঁকে নিই, বারবার ভুল হয়ে যাচ্ছে।
লাইন। তাহলে কি হলো, কোনো ডিপেন্ডেন্সি না, না তাহলে কি প্যারালেল টু দি ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস। তাহলে এখানে যখন ফ্রিকোয়েন্সি এত তখনও ফটো কারেন্ট এত, এখানে এত তখনও ফটো, মানে কোনো ডিপেন্ডেন্সি নেই, বুঝলে? এ হলো প্রথম কোশ্চেনটা। ওকে, এবার আমাদের কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা আমরা দেখব। ঠিক আছে, আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আলোচনা করেছি, মানে ফটো ইলেকট্রিক কারেন্ট এর উপর ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করেছি যখন কি ফ্রিকোয়েন্সি নিউ থেকে 2 নিউ হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করব। আমরা কাইনেটিক এনার্জিকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? ইকুয়াল টু h নিউ মাইনাস h নিউ নট, রাইট? তো h নিউ নটটাকে কি আমরা ওয়ার্ক ফাংশন অফ দি মেটাল বলতে পারি। সো ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, h নিউ মাইনাস ওয়ার্ক ফাংশনটা, রাইট? এই জিনিসটা হয়ে যাচ্ছে। কখন হচ্ছে আসল ব্যাপারটা কি হয় দেখো, আমি একটু বলি। যদি h নিউর ইজ ইকুয়াল টু h নিউ নট হয় তখন কি হবে, ইলেকট্রন গুলো সারফেসে আসবে, রাইট? যখন এটা বেড়ে যাবে তখনই এগুলা এই ফটো ইলেকট্রন এমিট হওয়া শুরু করবে, রাইট? দেখো y ইকুয়াল টু mx আমরা জানি, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তো এটা দেখো, তো এটাকে যদি আমি এটার সঙ্গে কম্পেয়ার করি, h কে যদি m এর সঙ্গে নিউ তো আমার x, তাহলে এটা কি আমার c হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি। স্ট্রেট লাইনটা কিভাবে আঁকবো দেখো, ঠিক ওকে, মিলে গেল। তাহলে এইটা আমরা পেলাম। এবার যদি আমরা লাইনটা আঁকি, কিভাবে লাইনটা ড্র হবে দেখো, ড্যাশড লাইন আঁকি, ওকে, বা ডটেড আঁকি, ডটেড, কিছুটা এরকম হবে গ্রাফটা। বোঝা গেল কিভাবে হবে দেখো, এটা যদি আমার ই হয়, ও সরি, এটা যদি আমার ই হয় অর্থাৎ কাইনেটিক এনার্জি হয়, এটা যদি আমার নিউ হয় মানে কি এক্স, ওয়াই হলো ই, তাহলে স্লোপ কত, এম মানে কি স্লোপ, এম ইকুয়াল টু এইচ হয়ে যাবে, ঠিক? আর এখানে কি সি মানে কি, আসলে সি মানে হলো ওয়াই ইন্টারসেপ্ট, কি সি মানে কি ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? এই ওয়াই ইন্টারসেপ্টটা কত হয়ে যাবে, ডব্লিউ নট, কারণ এটা কি ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। আর এইটা নিচের দিকে কেন, কারণ এটা নেগেটিভে আসে, ঠিক আছে? এটা হবে তার ডিপেন্ডেন্স। এটা আর এটা তো বুঝতেই পারছো, ইজ প্রপোর্শনাল টু এইচ নিউ, ইনফ্যাক্ট এইচ নিউ বাদ যাবে কারণ এইচ তো কনস্ট্যান্ট, রাইট? ইকুয়াল টু নিউ। তাহলে যদি আমরা টোয়াইস মানে বাড়াই, দ্বিগুণ করি ফ্রিকোয়েন্সি, তাহলে একটা চেঞ্জ ইতে আসবেই এবং সেটা ডিরেক্টলি প্রপোর্শনালিটি নিয়েই হয়ে যাবে। বোঝা গেল? এটা হলো আমাদের কোশ্চেন টু অরের দ্বিতীয় নম্বরের ডিসকাশন। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নাম্বার 3 দেখি। Name the device which converts the change in intensity of illumination to change in electric current flowing through it. Plot IV characteristics of this device for different intensities. State any two applications of this device. Name the device which converts the change in intensity of illumination to change in electric current flowing through it. চেঞ্জ কি, তাহলে ফাংশনটা কি বলবো, চেঞ্জ ইন ইন্টেন্সিটি of illumination to change in electric
কারেন্ট। ঠিক, এই জিনিসটা কে করে বলো তো? ফটোডায়োড। ফটোডায়োড photodiode are used to detect optical signals of different intensities. By changing current flow. By changing current flowing through them. ঠিক, ব্যাপারটা কি হয় আমরা একটু বুঝি। আমরা একটা ছোট্ট ডায়াগ্রাম এঁকে নিই। এটা কি বলতো? পিএন জাংশন ডায়োড। ঠিক, এবার যদি তার মধ্যে এইচ নিউ মানে ফোটন আসছে, তাহলে এটা কি? এটা তো পিএন জাংশন ডায়োড, রাইট? আর এটা কি? অ্যানোড। এটা কি? ক্যাথোড। এটা হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ ফটোডায়োড। এবার আমরা যদি একটু মানে সার্কিটটা আঁকি, এই আমাদের সার্কিট, সরি আমাদের সার্কিট। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাটারিটা এভাবে কানেক্ট করলাম। এটা কি? অ্যানোড। এটা কি? ক্যাথোড, মানে নেগেটিভ টার্মিনাল, রাইট? এটা আমি এই দিলাম আমাদের পিন জাংশন ডায়োডটা। পিন জাংশন ডায়োড, সরি, পিন জাংশন ডায়োডটাকে আমি এইভাবে আঁকলাম। ঠিক আছে, এখানে আমি একটা মাইক্রো এম্পিয়ারের এমিটার দিয়ে দিলাম, আর এখানে কি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম আর। ঠিক, তাহলে এই যে এটা কি? পি আর এন, তাহলে কি পি এর সঙ্গে নেগেটিভ, মানে কি এটা রিভার্স বায়াস ইউজ করেছি আমরা, রিভার্স বায়াসড ফটোডায়োড ইউজ করছি। তারপর এখানে কি? এবার যদি ইলুমিনেটেড হয়, আমরা কি জানি একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। when the photodiode is illuminated with light, photons of energy h nu greater than the energy gap Eg of depletion layer. সেমিকন্ডাক্টরের ফেব্রিকেশন থাকে ফটোডায়োডে। ঠিক আছে, ফটোসেনসিটিভ সেমিকন্ডাক্টরের দিয়ে ফেব্রিকেটেড থাকে। ঠিক আছে, আর একটা ট্রান্সপারেন্ট উইন্ডো থাকে যাতে লাইট আসতে পারে। এবার ওই যে ফরবিডেন গ্যাপটা ইজি, ওটার থেকে এইচ নিউটা বেশি হয়, যার ফলে কি হয়? এডিশন ইলেকট্রন হোল পেয়ার্স আর জেনারেটেড ডিউ টু দ্য অ্যাবজর্পশন অফ ফোটনস। দ্য জেনারেশন অফ ফোটো জেনারেটেড চার্জ ক্যারিয়ার্স অকার অর নিয়ার দি ডিপ্লেশন রিজন। এই ডিপ্লেশন রিজন এর কাছাকাছি কোথাও বা এর মধ্যেই হচ্ছে। ডিউ টু দ্য জাংশন ফিল্ড ইলেকট্রনস গেট কালেক্টেড অন এন সাইড, এই সাইডে ইলেকট্রন আসবে, আর হোলগুলো কোন সাইডে যাবে? পি সাইডে, সেটিং আপ এন ইএমএফ, মানে কি একটি পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হচ্ছে। ব্যারিয়ার না, অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ইএমএফ তৈরি হচ্ছে। দিস সেন্ডস এ কারেন্ট থ্রু দি লোড, মানে যেখানে আমাদের আউটপুটটা চাই আর কি। ইন এ রিভার্স বায়াস photodiode we can easily observe the change in photocurrent with the change in radiation intensity. Hence a photodiode can be used to detect optical signals. এটাই আমরা বলতে চেয়েছিলাম। তাহলে আমাদের যে গ্রাফটা চাইছে, এবার আমরা গ্রাফটা আঁকি। আমরা একদম সোজাভাবে গ্রাফটা আঁকবো। এই হলো আমার কোঅর্ডিনেট এক্সিস। ঠিক আছে, কোঅর্ডিনেট এক্সিস। এবার এদিকে হলো মিলি এম্পিয়ার কারেন্ট, এদিকে হলো মাইক্রো এম্পিয়ার কারেন্ট। ঠিক, রিভার্স বায়াসের ক্ষেত্রে রিভার্স বায়াস এদিকে, রাইট? তাহলে
এবার যদি আমরা ইন্টেন্সিটি i1 i2 i3 i4 দেই, কখন? যখন i4 গ্রেটার দেন i3 গ্রেটার দেন i2 গ্রেটার দেন i1, তখন কিভাবে হবে ডায়াগ্রাম গুলা? এই উপরের গুলো আমরা আঁকলাম, আমরা তো রিভার্স বাইস আঁকছি, জাস্ট এরকম হবে। আমি একটু সুন্দর করে আঁকি, এটা ভালো লাগছে। এই বাঘ ধরবে, এটা একটু উপরে একটা আঁকা যায়, এই দিয়ে আসবে, এই সুন্দর। ঠিক, এটা হবে i1, এটা হবে i2, এটা হবে i3, এটা হবে i4। ঠিক, আর এদিকে তো ভোল্ট থাকবেই, আর এদিকে রিভার্স বাইস আর কারেন্ট, যেটা আমাদের গ্রাফ। When a photon with light photons of energy h nu greater than forbidden graph and increasing intensity, the value of reverse saturation current increases with the increase in intensity of incident light, as shown. Hence, a measurement of the change in the reverse saturation current on illumination can give the values of light intensity. এটা আমরা বুঝতে পারলাম আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ফটোডায়োড। আর আমাদের মার্কসটা কি হবে? এই কথাটা বলার জন্য হাফ মার্কস দেবে, এই গ্রাফটা আঁকার জন্য হাফ মার্কস দেবে। ঠিক, আমাদের কত ইনস্টিটিউট হলো? 1। এবার অ্যাপ্লিকেশন লিখতে লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন গুলো চলো আমরা লিখি, আমি শর্টে লিখছি। ডিটেকশন অফ অপটিক্যাল সিগন্যাল, যা আগেই বললাম আমরা। ইন ডিমোডিউলেশন অফ অপটিক্যাল সিগন্যালস, ডিমোডিউলেশন, এগুলা এখন মানে আমাদের কিছু করার নেই, সময় কম যেহেতু আমাদের এভাবে মনে রাখতেই হবে। অপটিক্যাল সিগন্যালস ইন লাইট অপারেটেড সুইচেস, in speed reading, in speed reading of computer punched cards. Number 5, in electronic counters. ঠিক আছে, তো এভাবেই আমরা যে কোনো দুটো লিখবো, দুটো লেখার জন্য হাফ ইন্টু 2 করে আমাদের 1 মার্কস দিয়ে দেবে। বোঝা গেল? হাফ ইন্টু 2 করে 1 মার্কস দিয়ে দেবে। তাহলে এখানে আমাদের সেকশন 1 কমপ্লিট। থ্যাংক। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা কোথায় এসে বললাম? সেকশন বি তে। সেকশন বি কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে দেখো, ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য frequency of radiation emitted when a hydrogen atom de-excites. De-excites মানে কি? এনার্জি রিলিজ করছে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম তো সবাই ওয়াকিবহাল আছোই। এক্সপ্রেশন ফর দি ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন, এই যে এনার্জি রেডিয়েট করছে এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি ফ্রম লেভেল n টু n1। ঠিক আছে, ফর্মুলাটা আমরা কি জানি? সরি, দেখো এই ভি, সরি ইট ইজ ফ্রিকোয়েন্সি, রাইট? তো ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে দেখি? নিউ। তো নিউ ইজ ইকুয়াল টু কত হবে? 2 পাই স্কয়ার এম কে স্কয়ার ই টু দি পাওয়ার 4 z to the power 4 by h cube into 1 by n1, ও সরি z স্কয়ার হবে, এটা এই z স্কয়ার 1 by n1 স্কয়ার মাইনাস 1 by n2 স্কয়ার, এই হলো ফর্মুলা। বোঝা গেল? আদৌ কি এটা ফর্মুলা?
বলো আদৌ কি এটা ফর্মুলা? এটা ফর্মুলা না। ফর্মুলাটা হলো এটা নিউ বাই সি, এটাকে বলছি 1/λ অথবা ল্যামডা বার, মানে কি ওয়েভ নাম্বার। বোঝা গেল? তাহলে নিউ কত, মানে নিউ হবে সি ইন্টু 2π² m k স্কোয়ার e to the power 4z² by h cube into 1/n1 square minus 1/n2 square। এই যে কিভাবে তোমাদেরকে এটা ডটেড লাইন দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা, এটাকে বলছি আমরা রিডবার্গ কনস্ট্যান্ট। কি বলছি? রিডবার্গ কনস্ট্যান্ট। এর একটি স্পেসিফিক ভ্যালু আছে। কি আছে? একটি স্পেসিফিক ভ্যালু আছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট কার নামে? অবশ্যই একজন বিজ্ঞানীর নামে। বিজ্ঞানীকে রিডবার্গ। সিম্পল। এই জিনিসগুলা আমরা বুঝতে পারি, ঠিক আছে? বুঝা গেল রিডবার্গ কনস্ট্যান্টটা কি? রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত? রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হলো 1.0973 into 10⁻⁷ মিটার ইনভার্স, মানে মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে? এটা হলো রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। আর তাহলে এটা বুঝে গেলাম। তাহলে নিউ ইজ ইকুয়াল টু কত হবে? RC ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কি? আচ্ছা, এটা লিখে দিই একটু। রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট বোঝা গেল? ওকে। তাহলে আমাদের এবার কোশ্চেনে কি দেওয়া? n2 হলো কি? n2 থেকে n1 এ আসলো, এটা হলো এর মানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা আর গুলোকে লিখে দেই। তাহলে নিউ ইজ ইকুয়াল টু কত হবে? RC লিখে রাখি, ঠিক আছে? আর জেড তো হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হবেই, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এগুলো বলে দিই। পাই জানো, এম জানো মানে মাস অফ ইলেকট্রন, কে জানো কি? ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে এসেছি। কে এটা কি বলো? কে এটা কি? এটা হলো এই ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভ্যালু লিখি আমরা, যদিও এটাকে 1/4πε0 লিখি। তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এটা হলো এসআইতে, আর সিজিএসে কি 1ই হয়ে যায় ফর এয়ার মিডিয়া। তো এখানে আমরা বিভিন্ন জায়গায় যেটা ব্যবহার করি, তাই কে আমরা কনস্ট্যান্ট রেখে দিলাম। ই হলো চার্জ অফ ইলেকট্রন, আর এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে? এই জিনিসগুলা আমাদের জানা আছে। আচ্ছা, এবার n1 কি? 1/n-1 হোল স্কোয়ার মাইনাস 1/n², কারণ বললো তো n থেকে n-1 আসলো। তাহলে এই জায়গাটাকে আমরা সিম্পলিফাই করি। n² মাইনাস n-1 হোল স্কোয়ার ইন্টু n² ইন্টু n-1 হোল স্কোয়ার। তারপরে এই জায়গাটা আমরা কি লিখি? ফর্মুলাটা কি? a² মাইনাস b² ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি করি, এখানে n প্লাস n-1 মানে কি 2n-1, আর এখানে n মাইনাস n n অফ মাইনাস n-1, তাহলে কি মাইনাস মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে n মাইনাস n আর মাইনাস n কাটাকাটি যাবে, তাহলে শুধু +1 রয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? 2n-1। তাহলে অ্যান্সারটা কত আসবে? RC ইন্টু 2n-1 ডিভাইডেড বাই n² ইন্টু n-1 হোল স্কোয়ার। এবার আমার কোশ্চেন আমার কাছে উত্থাপন হলো। কোশ্চেনে কি বললো? কোশ্চেনে বললো এবার তুমি বলো, যদি n is sufficiently large হয়। দেখাচ্ছি কোশ্চেনে কি বললো।
and for large value 7 this frequency equals to classical frequency of revolution of an electron, ঠিক আছে, classical frequency হয়ে যাবে, ঠিক আছে। and large হলে কি 2n minus 1 would tend to 2n only, আর n minus 1 would tend to n, তাহলে এখানে 2n minus 1 কি হয়ে যাবে 2n হয়ে যাবে, আর নিচের n minus 1 কি হয়ে যাবে n হয়ে যাবে, তাহলে rc into 2n by n to the power 4, তো তাহলে কত হয়ে যাবে rc into 2 by n cube। এরপরে আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, এখানে কত হয়ে যাবে 2 into 2 4, তো এরপর যে এক্সপ্রেশনটা আসবে নিউ শুড বিকাম ইকুয়াল টু, এখানে c c 2 4 pi স্কয়ার m k স্কয়ার e to the power 4 by h cube into n cube যদি হয়, এটা হয়ে যাবে অরবিটাল ফ্রিকোয়েন্সি অফ এন ইলেকট্রন। তো এটা আমরা প্রুফ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটু মার্কিং স্কিমটা বলি। মার্কিং স্কিম হলো যদি এটা আমরা প্রমাণ করতে পারি, এই এই জায়গাটা যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা পেয়ে যাব 2 মার্কস, ঠিক আছে। এরপরে এই জায়গাটা যদি আমরা প্রমাণ করে লিখতে পারি নিউ ইজ ইকুয়াল টু ভি বাই 2 পাই আর, এটার মানে তো এটা, তাহলে আমাদের মার্কস দিয়ে দেবে 1। ঠিক বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে একটা আমাদের মিস হয়ে গেছে, সরি এটা ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। এখানে CHQ হবে, ওকে, আর এটা সিটা হবে না, তাহলে এটা মুছে দেই। দাঁড়াও আরো কয়েকটা জায়গায় মুছতে হবে, এখানে মুছলাম, এখানে শুধু আর হবে, এখানে শুধু আর হবে, আর হবে, এটা একটু সুন্দর করে দেব, ঠিক করে দিচ্ছি। 4 পাই স্কয়ার এইচ কিউব, এখানে শুধু আর হবে, মানে রিডবার্গ কনস্ট্যান্টটাই কেবল হবে, ওইখানে সিটা হবে না। শুধু আর হবে, ঠিক বোঝা গেল? চলো তাহলে এই জায়গাগুলো আমরা ঠিক করে নিলাম, ওকে ওকে। এবার আমরা কত নাম্বার কোশ্চেনে আছি? কোশ্চেন নাম্বার 5 এ আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 এর দাবিটা কি? এক্সপ্লেইন উইথ এ প্রপার ডায়াগ্রাম, মানে এটাতে ডায়াগ্রাম একটি লাগবেই। হাউ এন এসি সিগন্যাল ক্যান বি কনভার্টেড ইনটু ডিসি, কি বললো, এসি কে কিভাবে ডিসি তে কনভার্ট করা যাবে, ঠিক আছে। জেনারেলি এখানে বলে দিয়েছে পালস সেটিং হবে, কোনো সমস্যা নেই। সিগন্যাল উইথ আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ ডাবল দেন দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি, তাহলে কি বললো, ইনপুট যেই ফ্রিকোয়েন্সিটা ছিল তার ডাবল হয়ে যাবে আউটপুট, ও সরি সরি আমি উল্টা লিখে ফেলেছি, আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে, টুয়াইস অফ ইনপুট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটাই তো কোশ্চেনের দাবি। তাহলে এখানে আমরা কি কি লিখব বলো, এটার মধ্যে আমরা কি কি ভাবতে পারি, আগে ভাবাটা আমাদের জরুরি। ইউজিং পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড কি আগে এটা একটু বুঝি। এই হলো পিএন জাংশন ডায়োড। আমরা পিএন জাংশন ডায়োডের আলোচনা এখন যাব না নিশ্চয়ই, কারণ পিএন জাংশন ডায়োড এখানে আমাদের মূল আলোচ্য বিষয়ই না। আমরা যদি এখান দিয়ে একটি পজিটিভ টার্মিনাল আর এদিক দিয়ে যদি নেগেটিভ টার্মিনাল করি, প্লাস মাইনাস থাকে, যদি এরকম থাকে তাহলে এটা ফরওয়ার্ড বায়াসড হবে। ফরওয়ার্ড বায়াসিং বলতে কি, এখানে যেই পজিটিভ চার্জগুলো যাবে এগুলা
যে জানো এটা আশা করি পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে একটু ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। ডিপ্লেশন লেয়ারে কি এন এর দিকে হোলগুলো থাকে আর পির দিকে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে। হোলগুলো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে আর সেদিক থেকে ইলেকট্রন সাপ্লাই হবে, তাহলে কি সারপ্লাস ইলেকট্রন আসবে, তাহলে কি এই যে লেয়ারটা তা এটা ছোট হবে। আগে যদি এরকম থাকতো এখন ছোট হয়ে গেছে, ডিক্রিজড, ঠিক আছে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ প্লাস, তাহলে কি ইলেকট্রন দিতে যাচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে, তাহলে কি এই যে হোলগুলো এই যে ডিপ্লেশন লেয়ারটা সেটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এগুলো মূল বড় কথা, ঠিক আছে। ডিপ্লেশন লেয়ার ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে কি হয়, বাড়ে, সরি কমে, ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়। আর রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে কি হয়, ডিপ্লেশন লেয়ার বড় হয়। বোঝা গেল? এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানা থাকতে হবে। তাহলে আমাদের যা বলেছে তাই একদম একদম আমাদের এইটা হলো ডায়াগ্রামটা, ঠিক আছে। বলি এসি ইনপুট মানে কি ভেরিয়েবল কারেন্ট, যার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। তো এটা হলো কি প্রাইমারি কয়েল, পি হলো কি প্রাইমারি কয়েল। এবং আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটাতে পড়েছিলাম প্রাইমারি সেকেন্ডারি কয়েল, তাদের মধ্যে ইএমএফ জেনারেট হবে, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। ট্রান্সফরমার কোথায় রে, এই কয়েলগুলো এখানে, এইটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হলো কারণ এখানে সেন্টার ট্যাপিং আছে, ঠিক আছে। আর এখানে ব্যাপারটা হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স অফার করতে হবে আমাদের পিএন জাংশন ডায়োডে, ঠিক আছে। কার পিএন জাংশন ডায়োডে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, হ্যাঁ হ্যাঁ, ডিউরিং রিভার্স বায়াসিং, মানে ডায়োডটা আইডিয়াল হতে হবে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক। আর এটা হলো কোডটা আর কি। সাপোজ এখান থেকে প্লাস মাইনাস গেছে, তার অপোজিটটা এখানে হচ্ছে মাইনাস প্লাস, না উল্টোটা দিই, এখানে প্লাস হচ্ছে আপাতত, এখানে মাইনাস, তাহলে তার উল্টোটা হবে এখানে, ঠিক গেল। এই জায়গাগুলো আমাদের দেখো, এটা কি একটা ডায়োড, এটা আর একটা ডায়োড, তো এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট এ, এটা হলো লোড রেজিস্ট্যান্স, এটাকে কি বলবো আমরা, লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার এতে ইনপুট ওয়েভ ফর্ম দেব আমরা, দেখো একসঙ্গে আমরা গ্রাফটা আঁকতে পারবো, ইনপুট আর আউটপুট ওয়েভ ফর্ম। আমি জেনারেলি বইতে 3 ধরনের গ্রাফ দে, আমি 5 ধরনের আঁকবো, ঠিক আছে। ক ধরনের আঁকবো, 5 ধরনের আঁকবো। বড় করে দিচ্ছি, এবার এখানে নিচ্ছি একটা দাগ, আরে কোথায় রে, সোজা হরে, সোজা হলো, এখানে নিচ্ছি একটা, এই এখানে নিচ্ছি একটা, এই নিলাম শেষটা, ঠিক আছে। কালটা বদলে নিই। প্রথম দেখো অ্যাট ইনপুট, এটা হলো কি, ও সরি, ইনপুট, আমি প্রথম অ্যাট এ অ্যাট বি, আউটপুট অ্যাট এ অ্যাট বি, আমরা এই জিনিসটা দেখব। তাহলে আমরা একটি ডিস্টিং কালার নিয়ে নিই। সাপোজ ইনপুট এট এ হলো আমাদের, কারণ এসি তো এই দিলাম, যখন গেল এদিক দিয়ে গেল, গেল ফরওয়ার্ড বায়াস হলো, কারণ প্লাস এখানে মাইনাস এখানে, কিন্তু এখানে তো ঠিক মাইনাস মাইনাস, এখানে কি হয়ে গেল রিভার্স বায়াস হয়ে গেল, যার জন্য কি আমরা নেগলিজিবল, মানে এটা
এই ক্ষেত্রে আমরা কিছুই পাবো না আউটপুট, ঠিক আছে। তাহলে বিতে তখন ইনপুট কত, নিচের দিকে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, নিচের দিকে, ওকে। কিন্তু আউটপুটের এ কি, আমরা এটা কিছু একটা পাবো, কিন্তু বিতে কিছু পাবো না। তাহলে কি এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এখানে লিখে দিন আউটপুটের D1 D2 D2, ঠিক আছে, কিছু পাবো না। আচ্ছা, এবার উল্টে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, ঠিক। মাইনাস প্লাস হয়ে গেলে এবার এখানে মাইনাস, তাহলে কি এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, আর এটা সরি ওইটা রিভার্স বায়াস হয়ে যাবে, আর D2 তে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তাহলে এটা নন কন্ডাক্টিং হবে, এটা কন্ডাক্টিং হবে। আগের ক্ষেত্রে কি হয়েছিল, এটা নন কন্ডাক্টিং ছিল, এটা কন্ডাক্টিং ছিল। তাহলে আমরা গ্রাফটা কি করব, এটা নিচ দিয়ে যাবে, এটা উপর দিয়ে যাবে, এখানে কিছুই পাবো না, এখানে পাবো। সেম আবার উল্টে যাবে তার টার্মিনাল গুলা, এটা নিচ দিয়ে যাবে। হুম, পিকটা ভালো হচ্ছে না, এখানে পেয়ে যাব, কিন্তু এখানে পাবো না। এবার নেট আউটপুট যদি আমরা বের করি, কি বের করব, নেট আউটপুট। নেট আউটপুট কত হবে, D1 এর জন্য আসলো এটা D1, D2 তো 0, কিছু নাই, তাহলে এটা আসলো। হুম, আসলো, এখানে এরকম আসলো। তাহলে কি আমরা ডাবল পেলাম ফ্রিকোয়েন্সি, ইনপুট এট এ ওয়েভ ফর্ম, ইনফ্যাক্ট এটা ওয়েভ ফর্ম এট এ, at B, আর আউটপুট ওয়েভ ফর্ম অ্যাক্রস RL। ইনফ্যাক্ট এটা না না সরি, আমি RL-টা ভুল লিখেছি, এটা D1 D2 এর জন্য ওয়েভ ফর্ম, আর নেট আউটপুট হলো অ্যাক্রস লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে কি আমরা ডাবল পেয়ে গেলাম, ঠিক আছে। এই জিনিসটাই চেয়েছে আমাদের, তাহলে এই জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 5 কমপ্লিটেড। এবার কোশ্চেন নাম্বার 6 কি বললো, হাউ লং ক্যান অ্যান ইলেকট্রিক ল্যাম্প অফ 100 watt be kept glowing by fusion of 2 kg of deuterium? Take the fusion reaction as, যেটা স্ক্রিনে দেখাচ্ছে, ঠিক আছে। দুটো E2H1 মানে হলো ডয়টেরিয়াম, আশা করছি এটা সবার জানা আছে। তাহলে বলো তো ডয়টেরিয়ামের মোলার মাস কত, কেমিস্ট্রিতে তোমরা পড়েছো ডয়টেরিয়ামের কি মোলার মাস, 2 গ্রাম, কারণ একটা প্রোটন একটা নিউট্রন থাকে, তাহলে তার কত 2U, আর গ্রাম মোলার মাস তাহলে কোথায় যাচ্ছে 2 গ্রাম। তাহলে আমরা জানি কি 1 মোলার মাসে কত নাম্বার অফ পার্টিকেলস থাকে, ওইটা কি দিয়ে আমরা প্রকাশ করতে পারি, অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে, মানে অ্যাভোগাড্রো দ্য নাম্বার অফ পার্টিকেলস, এই ক্ষেত্রে কি হবে ডয়টেরিয়াম পার্টিকেলস ইন 1 particles in 2 gram of deuterium, that is in 1 molar mass of deuterium is equal to Na, অর্থাৎ কি অ্যাভোগাড্রোস নাম্বার 6 into 10 to the power 23, ঠিক। তাহলে এবার 2 কেজিতে কত থাকবে, আমাদের তো দিয়ে দেওয়া আছে 2 কেজি, তাহলে 2 গ্রামে যদি Na থাকে, 1 গ্রামে কত থাকবে Na/2, ঠিক। তাহলে 2 কেজিতে কত থাকবে, 1 গ্রামে সরি 1 কেজিতে 1000 গ্রাম, তাহলে Na/2 into 2 into 1000, তাহলে কি এটা কেটে গেল, তা into 10 to the power 3 equal to Na into 10 to the power 3।
সো তাহলে এটা কত যাবে 6 into 10 to the power 26 নাম্বার অফ পার্টিকেলস। এখানে দেখো দুইটা ডয়টেরিয়াম অ্যাটম ফিউজ করার ফলে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রোডাকশন হচ্ছে। তাহলে আমরা এটা হিসাব করি দুইয়ের জন্য কত হচ্ছে, সরি, এনার্জি প্রোডাকশন 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 6 into 10 to the power 26 এর জন্য কত হবে 3.27 by 2 into 6 into 10 to the power 26, এটাই তো হবে মেগা ইলেকট্রন ভোল্টে। আচ্ছা এবার কি বললো, হাউ লং ক্যান অ্যান ইলেকট্রিক ল্যাম্প অফ 100 ওয়াট, তাহলে 100 ওয়াট বলতে কি বোঝাচ্ছে, প্রতি সেকেন্ডে এনার্জি কনজিউম বাই দি বাল্ব পার সেকেন্ড, মানে কি পাওয়ারটা ইনফ্যাক্ট ইজ ইকুয়াল টু 100 জুল পার সেকেন্ড। যেহেতু বলে দিচ্ছি আমরা পাওয়ারের ফর্মুলা কি জানি, ই বাই টি, ঠিক। তাহলে এনার্জি হাউ লং, এবার টাইম বের করতে হয়েছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ই বাই পি, ঠিক। তাহলে আমাদের টাইম আসবে কত বলতো 3.27 by 2 into 6 into 10 to the power 26 ডিভাইডেড বাই, এবার আমাদের জুলে দেওয়া আছে এনার্জিটা, আমাদের এটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, আমাদের ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। যদি আমরা এগুলাকে এই যে বিভিন্ন যে পার্টগুলোতে নিয়ে দাঁড়াই, আমাদের অ্যান্সার এই ইলেকট্রন ভোল্টে করতে হবে কিন্তু, ঠিক আছে, ইন্টু 6 into 10 to the power 6। আর ইলেকট্রন ভোল্টের কনভার্সনটা তোমরা আশা করি জানি, ইলেকট্রনের যেই চার্জ ওটা দিয়ে গুণ করলেই আমরা এই জিনিসগুলো পেতে পারি। অ্যান্সারটা আসবে শেষে, আচ্ছা এই জায়গাটা কেটেই দিই, নাহলে তোমাদের কনফিউশন হবে। সরি, আমরা একটু আগের পেজে চলে এসেছি না, টাইমটা আমরা পেয়ে যাব 4.97 into 10 to the power 4 ইয়ার। বাপরে কতটা সময়, জাস্ট চিন্তা করো এবার, ঠিক আছে। দেখো কত নাম্বার লিখছি আমরা, ও সরি, কোয়েশ্চেন নাম্বার 7, ডিফাইন ওয়েভ ফ্রন্ট। আগে আমাদের বুঝতে হবে ওয়েভ ফ্রন্টটা কি। সাপোজ এ স্টোন ইজ থ্রোন অন দ্য সারফেস অফ স্টিল ওয়াটার, যখন দেখবে পুকুরের একটি, মানে সাপোজ দুপুরবেলা কেউ ঘাটে নেই, পুকুরটা একদম শান্ত, জল মানে কোনো নড়াচড়া নেই, জলে কোনো কি বলবো ডিস্টারবেন্স নাই, ঠিক আছে। তো তখন একটা পাথর ঢিল দিলে, ঠিক আছে, পাথর ঢিল দিলে কি হবে, সাপোজ পাথরটা ঢিল দিলে তো এরকম করে সার্কুলার কিছু প্যাটার্ন তৈরি হতে থাকবে, রিপলস বলি বোধহয় আমরা এদের, ঠিক ধরেছো তোমরা, রিপলস বলি, রিপলস। ওহো দিয়েছো, আচ্ছা যাক তোমরা বুঝতে পারলে আশা করছি হবে, এই রিপলস গুলা তৈরি হয়। সার্কুলার প্যাটার্নস অফ অল্টারনেট ক্রেস্টস এন্ড টাফ, মানে কি ক্রেস্ট যদি উঁচাই হয়, টাফ ট্রাফ হলো খাদ, ঠিক আছে। বিগিন টু স্প্রেড আউট ফ্রম দ্য পয়েন্ট অফ ইম্প্যাক্ট, এটা হলো আমাদের পয়েন্ট অফ ইম্প্যাক্টটা। Clearly, all the particles lying on crest are in the position of the maximum upward displacement. এই যে পজিশন গুলো ক্রিয়েট হয়, এগুলো আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট যে হয়, এটা হলো ক্রেস্ট ম্যাক্সিমাম, আর ডাউনওয়ার্ডটা হলো ট্রাফ, ঠিক আছে। এই যে জিনিসগুলো হয়, and therefore in the same phase, the locus of all such points oscillating in the same phase is called a
ওয়েভ ফ্রন্ট। তো সেখান থেকে ওয়েভ ফ্রন্টের ধারণা আসছে। তো আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। এ ওয়েভ ফ্রন্ট ইজ defined as the continuous locus of all such particles of the medium, এখানে মিডিয়ামটা কি, জল মানে ওয়াটার, all such particles of the medium which are vibrating of the medium which are vibrating in the same phase, which are vibrating in the same phase. এটা হলো ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন। এই যে ওয়েভ ফ্রন্ট বললাম, ওয়েভ ফ্রন্ট ইজ এ সারফেস অফ কনস্ট্যান্ট ফেজ। কি, ওয়েভ ফ্রন্ট ইজ এ সারফেস অফ কনস্ট্যান্ট ফেজ। বোঝা গেল? ওয়েভ ফ্রন্ট ইজ এ সারফেস অফ কনস্ট্যান্ট ফেজ। এই যে জিনিসটা, দ্য স্পিড, আচ্ছা এটাকে তো আমরা ফেজ স্পিড বলি, তাতে কোনো সমস্যা নেই। এই যে ওয়েভ ফ্রন্ট কয় রকমের আছে? 3 রকমের। ঠিক আছে, কয় রকম? 3 রকমের। কি কি? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, আর হলো প্লেন ওয়েভ ফ্রন্ট। কি? প্লেন ওয়েভ ফ্রন্ট। ইন কেস অফ ওয়েভস ট্রাভেলিং ইন অল ডিরেকশন, সব দিকে যেটা যদি প্রোপাগেট করে, তখন ওয়েভ ফ্রন্টগুলো স্ফেরিক্যাল হবে, এবং তার যেই পয়েন্ট অফ ইম্প্যাক্টটা হবে সেটা হবে সেন্টার অফ দোজ কনসেন্ট্রিক স্ফিয়ার্স। বোঝা গেল? দিস ইজ বিকজ অল সাচ পয়েন্টস হুইচ আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট সোর্স উইল লাই অন এ স্ফিয়ার। ওই দেখো এই জায়গাটাতে কি হয়েছিল, এইখানে এইখানে সবগুলা লোকাসের, কারণ যদি আমরা একটা সার্কেল কনসিডার করি তখন তার ইকুয়েশন তো সবসময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ারই হবে না, এ হলো রেডিয়াস। এই জিনিসগুলো আমাদের বুঝতে লাগবে। এটা তোমরা অবশ্যই ক্লাস 11 এর ম্যাথমেটিক্সে পড়েছো। ঠিক আছে? and disturbance starting from the source S, এখানে source S will reach all these points simultaneously. আর cylindrical wave front কেমন হবে? when the source of light is linear in shape, কেমন? linear মানে রৈখিক, such as a fine rectangular slit, slit মানে কি, সূক্ষ্ম ছিদ্র। ঠিক আছে, rectangular মানে তো বুঝতে পারছো আয়তাকার হবে। the wave front is cylindrical in shape. This is because the locus of all such points which are equidistant from the linear source will be a cylinder. কেমন হবে ছবিটা আমি একটু দেখাই। এই যদি হয় তার সোর্সটা, লিনিয়ার সোর্সটা এই, বুঝতে পারা গেল? ঠিক আছে। আর এবার যদি প্ল্যানার, মানে আমরা যেটা প্লেন ওয়েভ ফ্রন্ট বলেছি, অ্যাজ এ স্ফিয়ার or cylindrical wave front advances is curvature decreases। কারণ দেখো যখন অনেক বড় কার্ভেচার হবে, সাপোজ এরকম একটা কার্ভেচার, তাহলে আমরা যদি জাস্ট এই পার্টটাকে যদি আরো একদম সূক্ষ্ম করে দিই, এই জায়গাটাকে যদি আমরা লার্জার ভিউতে দেখি, এরকম একটা স্ট্রেট লাইনের মতন আসবে, তাহলে যখন তাদের সেকশন করব এরকম প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। এগুলো একদম মানে ইমাজিনেশন সেই লেভেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তখন কি রে যাবে এরকম হবে, প্লেনার ওয়েভ ফ্রন্ট, এগুলা প্লেন এর মতো হয়ে যাবে। বোঝা গেল? এই জায়গাটা এবার ইরেজ করে, তোমরা যদি দেখতে চাও রিভাইন্ড করে দেখে নেবে। ঠিক আছে, চলো এবার আমাদের মূল ডিসকাশনে চলে যাই। কি বললো? ড্র দ্য শেপ অফ রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট when the plane incident wave undergoes reflection from optically denser medium থেকে কোথায় যাবে? রেয়ারার মিডিয়ামে যাবে। বোঝা গেল? অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাবে। চলো দেখি, আর এখানে একটু প্লেন এঁকে রাখি।
এখানে যে কনস্ট্যান্টটা লিখলাম, এটা কনস্ট্যান্ট না লেখাই শ্রেয়। কনস্ট্যান্ট না লিখে আমরা যদি এখানে সেম ফেজ লিখি ওইটা ভালো হয়, বুঝলে? কারণ এখানে কনস্ট্যান্ট এই যে দিলাম, এখানে কি কনস্ট্যান্ট থাকে কি থাকে না, এটা মানে আমার মনে হয় এটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক। তো আমি এটা জানাবো, নিশ্চয়ই জানাবো তোমাদের, ঠিক আছে? আর 2 থেকে 3 মাস পর তোমাদের এই ভিডিওটার নিচে আমি কমেন্ট করে এই জিনিসটা জানাবো। ওকে, চলো আমার নেক্সট কোশ্চেন কি, ড্র দ্য শেপ অফ রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট when the plane incident wave undergoes refraction from optically denser medium to rarer medium, hence proves Snell's law of refraction. ছবিটা আমরা আগেই এঁকে রেখে দিয়েছি, কেন নাকি আমাদের তো আসলে ব্যাপারগুলো একটু সময় নিয়ে করতে হচ্ছে, তাই যাতে সময় নষ্ট না হয় আমরা এটা এঁকে রেখে দিয়েছি। চলো পড়ি। ফিগারটা এখানে আছে একটি প্লেন ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? প্লেন ওয়েভ ফ্রন্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে যখন প্লেন ওয়েভ ফ্রন্ট এ অ্যান্ড বি আছে, এখানে কি ডেন্সার মিডিয়াম, তাহলে কি v1 ইজ লেস দেন v2, মানে ভেলোসিটি গুলা এ বি হলো প্লেন ওয়েভ ফ্রন্টটা, ঠিক আছে? এই জিনিসটা এবার দেখো কিভাবে হচ্ছে। দ্য ওয়েভ ফ্রন্ট স্ট্রাইকস এট এ পয়েন্ট এ, প্রথম এ তে স্ট্রাইক করছে, ডান। তারপর পয়েন্ট বি কিছুক্ষণ পরে, টাইম টি, আফটার টাইম টি ইট স্ট্রাইকস এট সি, ততক্ষণে কিন্তু এ ইউ অবধি পৌঁছে গেছে। তাহলে এটা কিভাবে বলবো? দেন দ্য সাকসেসিভ পয়েন্ট, এই যে পয়েন্টটা বিটা টুয়ার্ডস সি, অ্যাকর্ডিং টু হাইজেন্স প্রিন্সিপাল, from each point on AC the secondary wavelets start growing in the second medium, এগুলো হলো সেকেন্ডারি ওয়েভলেট, ঠিক আছে? এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন ওয়েভ ফ্রন্ট গুলো প্রপাগেট করে তার থেকে যে পারপেন্ডিকুলার, এটা একটু সুন্দর রাখা যেত, পারপেন্ডিকুলার যেই লাইনগুলা হবে তাকে দিয়েই আমরা এই যে প্রপাগেশন অফ লাইটের ডিরেকশনটা ডিনোট করব, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? let the disturbance taking time t to travel from b to c, এই টাইম পিরিয়ডটাকে আমরা c ধরে নিলাম। ডিউরিং দি, তাহলে এখানে স্পিড কত হয়ে যাবে? v1 অফ টি, কারণ এখানে তো ফার্স্ট মিডিয়াম মানে ডেন্সার মিডিয়ামটা, ঠিক আছে? আর এখানে কি রেয়ারার মিডিয়ামটা, ওই সময় এ টু ই আসতে ভি টি টাইম সেম টাইমই তো লাগবে, তাহলে v2। আর এখানে কি জানো, ভেলোসিটি বেশি, তাহলে তুলনামূলক দূরত্বটা একটু অ্যাপারেন্টলি দেখো তোমরা এখানে বুঝতেই পারছো যে একটু বেশি হচ্ছে, ঠিক আছে? এইটা তো বুঝতেই পারছো, এ ইজ গ্রেটার দেন বিসি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ডিউরিং দ্য টাইম দ্য ডিস্টারবেন্স ফ্রম বি রিচেস দ্য পয়েন্ট সি, এখানে কোনো সমস্যা নাই। দ্য সেকেন্ডারি ওয়েভলেটস ফ্রম পয়েন্ট এ মাস্ট হ্যাভ স্প্রেড ওভার এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস এডি, এ ই, ইনফ্যাক্ট এখানে এ ই হবে, এটা হলো রেডিয়াসটা, ওই হেমিস্ফিয়ারটা যেটা ফর্ম, মানে আমাদের কি সেকেন্ডারি ওয়েভলেট গুলা, ঠিক আছে? in the second the tangent plane CD drawn from point tangent planeটা কি হবে আমাদের EC, tangent plane EC drawn from point C over this hemisphere of radius, এবার হবে কি v2t, ওইখানে হয়েছিল কি v1t, ঠিক আছে? v1t v2t, let the angles of incidence and reflection, এগুলো তো বুঝতে পারছো, I আর R, এগুলো আমাদের জানাই আছে, I আর R। এবার আমার প্রমাণ করতে হবে কি ফার্স্ট ল অফ রিফ্লেকশন, অর্থাৎ sin I বাই sin R is equal to constant is equal to mu of 2 with respect to 1 equal to constant, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে লাগবে, ঠিক আছে? আর আমরা হাইগেন্সের প্রিন্সিপাল এখানে বললাম, দেখো I
এবার এখানে লেখা আছে আই, কিন্তু কিভাবে হলো? এই যে এই জিনিসটা আমরা কি জানি, এটা পারপেন্ডিকুলার। আবার আমরা জানি কি নর্মাল টু দ্য সারফেস এটা। তাহলে দেখো এই জায়গাটাকে যদি আমরা এ তো আছে, এটাকে আমরা এন ও এন এ এন ড্যাশ ধরে নেই, আর এটা সে আছে, আর এখানে বি আছে, তাহলে অ্যাঙ্গেল এন এ বি তো আমাদের জানা নেই, ঠিক? এটা কিছু একটা অ্যাঙ্গেল, সাপোজ থিটা, ফাইন। তো এখানে দেখো এই যে এন এ সি, অ্যাঙ্গেল এন এ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমাদের বাই ড্রয়িং বাই ফিগার পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো এন এ সি থেকে যদি আমি থিটা বিয়োগ করি, মানে এন এ বি বিয়োগ করি, তাহলে আমরা লিখেছি এখানে আই, ওকে। আর এটাকে আমরা ধরে নেই পি, পি এ এন, অ্যাঙ্গেলটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অর্থাৎ আই, ডান। তাহলে এটা তো 90 ডিগ্রি, তাহলে ওইটা কি এনএবি, এনএবি প্লাস অ্যাঙ্গেল এন এ বি প্লাস অ্যাঙ্গেল পি এ এন ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কি থিটা প্লাস পি এ এন মানে কি আই, আই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আই ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস থিটা, আর আমরা এখানে কি লিখেছি এনএসসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, সো 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আই। তাহলে আমরা এই জায়গাটা পেয়ে গেলাম, এটা আমাদের সঠিক কথাবার্তা, ওকে। আবার এই এ বি সি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি বলো তো? ইন রাইট ট্রায়াঙ্গেল এ বি সি থেকে আমরা কি পাচ্ছি? পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস। যদি আমার এটা আই হয়, তাহলে এটা হবে আমার পারপেন্ডিকুলারটা, তাহলে বিসি বাই এসি, এসি হলো হাইপোটেনিয়াস, ইকুয়াল টু সাইন অফ আই, ফাইন। তো আমরা এটাকে একটু গুছিয়ে লিখে নিই, ঠিক আছে, সরি, এটার জন্য খুবই সরি। বিসি বাই এসি ইকুয়াল টু সাইন আই, বিসি বাই এসি ইকুয়াল টু সাইন আই, বোঝা গেল? এই জিনিসটা আমরা রেখে দিই আমাদের কাছে, বিসিটার ভ্যালুটা লিখে নিই, v1 t বাই এসি ইজ ইকুয়াল টু সাইন আই, গ্রেট। তারপরে দেখো আর, এটা আর, তাহলে এটা আর কিভাবে প্রমাণ করবো আমরা বলো তো? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যে আছে আমার কাছে কি হবে? অ্যাঙ্গেল ই, আমি নামগুলো কি ঠিক লিখেছিলাম? এন এ বি, এন এ সি, হ্যাঁ ঠিক আছে, আর ওটা পি এ এন, ওকে। ই এ সি, ই এ সি ইজ ইকুয়াল টু সাপোজ 5, ওকে। তাহলে এখানে দেখো এন ড্যাশ এ ই আমার দেওয়া কত? আর, গ্রেট। তো 5 প্লাস আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা যেহেতু আমার 90 ডিগ্রি, এই দুটো মিলে আমার কত 90 ডিগ্রি হওয়ার কথা, তাহলে আর প্লাস 5 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মাইনাস 5 ইজ ইকুয়াল টু আর, আমরা পেয়ে গেলাম খুব সহজভাবে, আমাদের ইভেন আর কিছুই লাগে না, আমরা ডিরেক্ট এখান, ও এখানে তো আর না, এখানে আমরা বলি এসিই, সরি এসিই, অ্যাঙ্গেল এসিই, ঠিক। এসিই প্লাস এই অ্যাঙ্গেল ফাই যদি আমরা ধরি, আর এটাকে যদি আমরা থিটা অ্যাঙ্গেল ধরি, আর ফাইটা যদি ধরি, এসিই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস ফাই। তো এখানে দেখছি কি 90 ডিগ্রি মাইনাস ফাই ইজ ইকুয়াল টু আর, তাহলে এসি ইজ ইকুয়াল টু আর হয়ে যাবে। তাহলে এটা আর আমরা ধরতে পারছি। এখান থেকে দেখো এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, তাহলে পারপেন্ডিকুলার কত হবে? এ ই বাই ইন রাইট ট্রায়াঙ্গেল এ ই সি, এ ই বাই এসি, এ ই বাই এসি ইজ ইকুয়াল টু সাইন আর। তো এ এর ভ্যালু কত? ভি টু টি, কারণ স্পিড আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, সো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড
ইন্টু টাইম, এই ফর্মুলাটা আমরা জানি সবাই, বি টু টু বাই এসি ইজ ইকুয়াল টু সাইন আর। এবার আমরা একটু নিচে নামি, তো এবার আমরা এটাকে যদি 2 নেই আর আগেরটাকে যদি 1 নেই, তাহলে 1 ডিভাইডেড বাই 2 আমরা পেয়ে যাব কি বলতো, v2 সরি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কি, এটা v2 হবে না, v1t বাই ac divided by v2t by ac, ac ac cancelled out, tt cancelled out, অর্থাৎ কি v1 by v2, আমরা জানি কি এটা মি অফ 2 উইথ রেসপেক্ট টু 1 পেয়ে গেলাম তো আমরা। দিস প্রুভস দি ফার্স্ট সেকেন্ড ল, ইনফ্যাক্ট সেকেন্ড ল অফ স্নেল মানে লজ অফ রিফ্লেকশন, এটা আমরা পেয়ে যাই। ফার্দার সিন্স দ্য ইনসিডেন্ট রে এস এ, কোথায় রে এস এ, এস এ কি আছিস, এস এ না আমাদের পি এ, সিন্স পি এ, আমি এটাকে একটু সিন্স পি এ the normal an normal an, তারপর আর কি আছে the normal an, the refracted ray ae, the refracted ray ae, যেহেতু ae are perpendicular to the incident wave front incident wave front ab, যেহেতু perpendicular to the incident wave front ab, the dividing surface xy and the refracted wave front dividing surface xy আছে xy and the refracted wave front এখানে হবে ce, refracted wave ce, all perpendicular to the plane of the paper, মানে এই যে পেপারের যেই সারফেসটা আছে তার perpendicular, therefore they align the plane of the paper, that is in the same plane. This proves the another law of refraction, এটাই আমাদের কাছে কোশ্চেনে চেয়েছে, বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেন নাম্বার 7 আমরা এখানেই শেষ করছি। এবার আসি চলো আমরা কোশ্চেন নাম্বার 8 এ। ড্র এ রে ডায়াগ্রাম অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ফর দ্য ফাইনাল ইমেজ ফর্মড অ্যাট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিজন, কোথায় অ্যাট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিজন। চলো আমরা দেখি ডায়াগ্রাম কি বললো, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আগে বলো এখানে লিখি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আচ্ছা, কম্পাউন্ড মাইক্রোস্কোপের মানে কাজটা কি? এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ অ্যান অপটিক্যাল ডিভাইস ইউজ টু সি ম্যাগনিফাইড ইমেজেস অফ টাইনি অবজেক্টস, ছোট্ট অবজেক্টকে বড় করে দেখার জন্য আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ব্যবহার করি। কম্পাউন্ড মাইক্রোস্কোপের কনস্ট্রাকশন কি? ইট কনসিস্টস অফ টু কনভেক্স লেন্সেস অফ শর্ট ফোকাল লেন্থ অ্যারেঞ্জ কোএক্সিয়ালি, মানে তার এক্সিসটি সেম এক্সিস হবে দুটোটার, ঠিক আছে? এট দি মানে প্রিন্সিপাল এক্সিসটা সেম হবে, কি হবে প্রিন্সিপাল এক্সিস সেম, প্রিন্সিপাল আর লিখতেই লাগে না, ইনফ্যাক্ট দেখতেই পাচ্ছ এই প্রিন্সিপাল এক্সিসটি সেম। তাহলে একটা কি প্রিন্সিপাল এট দ্য এন্ডস অফ টু স্লাইডিং মেটাল টিউবস, দেখবে তোমরা যদি বায়োলজিতে দেখে থাকো ওইখানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আছে, ওইখানে একটি টিউবের একটি দুই প্রান্তে একটি অবজেক্টিভ থাকে, একটি আইপিস থাকে, ঠিক আছে? অবজেক্টিভ আর আইপিস কিরকম ধরনের লেন্স? এগুলা কনভেক্স লেন্স, জানো? এবার আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, সবাই মনে রাখবে। তাই এফই কি আইপিসের ফোকাল লেন্থ, এফও কি অবজেক্টিভের ফোকাল লেন্থ, ডান। এই জিনিসগুলো খুব ক্লিয়ার রাখতে হবে। অবজেক্ট এবি টু বি ভিউড ইজ প্লেসড এজ ডিস্টেন্স ইউ নট, এই এবিতে রাখা হয়েছে, ঠিক আছে? আসো আমি ব্ল্যাক না নিয়ে এবার অন্য রকমের কালি নিই, দেখো এখানে রাখা হয়েছে, ডান। স্লাইটলি লার্জার দেন দ্য ফোকাল লেন্থ, দেখো এখানে ফোকাস আছে, তাহলে এই দূরত্বটা কি ফোকাল লেন্থ এফ অফ ও, দেখতে পাচ্ছ আশা করছি, লিখে দিই আবার, এটা কি এফ অফ ও, ওকে, f of o of the objective o, the objective forms a real inverted, real দেখো যাচ্ছে এখান দিয়ে parallel to the principal axis, তাহলে কি হবে ফোকাস দিয়ে যাবে,
গিয়ে ফোকাল প্লেনে মানে অর্থাৎ সেকেন্ডারি ফোকাসে তার ইমেজ ফরমেশন হবে। সেকেন্ডারি ফোকাস, ইয়েস, ফোকাল প্লেনের তো এটা সেকেন্ডারি ফোকাসই হবে, ঠিক। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, দেখি সেকেন্ডারি ফোকাসে হবে, তোমাদের উপরে ছেড়ে দিলাম, কমেন্ট করো। ডান। দ্য অবজেক্টিভ ফর্মস আ রিয়েল ইনভার্টেড, রিয়েল দেখো তাকে আমরা পর্দায় ফেলতে পারি, ইট ক্যান বি কাস্টেড অন স্ক্রিন, দ্যাট ইজ ইট ইজ রিয়েল। ইনভার্টেড মানে কি, উল্টানো, তার অর্থাৎ ইনভার্টেড, কিন্তু ওইটার থেকে দেখো বড়, ম্যাগনিফাইড, বুঝতে পারা গেল। ইমেজ a dash b dash বা a prime b prime of the object ab on the other side of the lens and objective o. The separation between the objective and the eyepiece e is so adjusted that the image a dash b dash lies within the focal length. এটা হলো focal length fe। এমন ভাবেই আইপিস আর অবজেক্টিভকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে যাতে a dash b dash এফ ইর ভেতরে থাকে। এই দেখো ভিতরে আছে, এটা এফ ই, তার ভিতরে হলো এ ড্যাশ বি ড্যাশ। ডান। এবার এর একটা the image a dash b dash acts as an object for the eyepiece which essentially acts like a simple microscope. বোঝা গেল? the eyepiece e forms a virtual, এবার এখানে আসলো তো সে এইভাবে যাচ্ছে, এই দেখো ইমেজ ফরমেশন করে ফেললো, ঠিক চোখে আমাদের আমরা এই the final image a dash b dash এখানে আসছে, it appears to মানে এখানে দেখো এখানে যে আসলো এসে আমাদের চোখে পড়ছে, দেখো পিছন দিকে ব্যাকওয়ার্ড, it appears to meet at a certain point at a distance d, that is the minimum distance of distinct vision, মানে ক্যাপিটাল ডিতে ফর্ম হলো এই জিনিস, এই ইমেজটা এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ। তাহলে কত বড় ইমেজ দেখো, এইচ ডাবল ড্যাশ, এইটা আমাদের প্রিন্সিপাল অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। বোঝা গেল? আমরা যদি একটি ছবি আঁকি, দেখো এই যে নিচে তো দেওয়া আছে, এটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ইমেজ ফর্মড এট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, এই জায়গাটা আমরা বুঝে নিলাম, ঠিক আছে। এই যে এবি ছিল তার সঙ্গে যে আমাদের চোখের অ্যাঙ্গেলটা যেটা, সেটাকে আমরা আলফা ডিনোট করলাম, ঠিক আছে। আর ডি তো ডিস্টিংক্ট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, এটা আমাদের পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কোশ্চেন, অ্যান অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ 3x, কত বললো? অ্যান অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ 3x ইজ দেয়ার, সরি 3 না 30x লিখে নিই, এম নট 30 মানে 30 গুণ বড়। অবজেক্টিভ ফোকাল লেন্থ মানে এফও যেটা, ওটা কত বললো? 1.25 সেন্টিমিটার। আর আইপিসের ফোকাল লেন্থ কত বললো? 5 সেন্টিমিটার। দেখো, অ্যান্ড অ্যান আইপিস অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটারকে হাইলাইটেড, ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার, 30x হলো তার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, 1.25 হলো অবজেক্টিভ ফোকাল লেন্থ। ডান। এবার আবার আসি আমাদের কোশ্চেনে, how will you set up the compound microscope for the final image formed at least distance of distinct vision, মানে ডি, এবার ডি জানা আছে আমাদের কত? 25 সেন্টিমিটার, এটা আমরা সবাই জানি কি ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, এটা আমাদের মুখস্থ রাখতে লাগবে। তাহলে এখানে ইমেজটা ফর্ম করতে হলে আমাদের কতটা দূরে মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপটাকে কিভাবে সেট করতে হবে, এটাই আমাদের মূল চেয়েছে। তাহলে আমাদের কি কি প্যারামিটারস গুলো লাগবে? অবজেক্ট যেই ডিস্টেন্সটা ওইটা আমাদের লাগবে, তারপর আমাদের মানে দুটো লেন্সকে কোথায় কোথায় সেট করবো এই জিনিসগুলো লাগবে। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ আইপিস কত হবে? ফর্মুলাগুলো আমরা জানি, ডি বাই এফ অফ ই, ঠিক আছে। এটা হলো আইপিসের ম্যাগনিফিকেশন, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, ঠিক আছে। এটা ভ্যালুটা কত হবে? 1 দেওয়া, 1টা আমরা জানি। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন কত? 25 সেন্টিমিটার,
আর এখানে কি দেওয়া আছে, ফোকাল লেন্থ অফ আইপিস কত 5 সেন্টিমিটার, তাহলে 25/5, এটা ডিভাইড করলে কত হবে 5, তাহলে 1 + 6, 1 + 5 যদি হয় তাহলে কত হয়ে যাবে, এটা 6। বুঝা গেল? আর টোটাল অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন আমরা কি জানি সূত্রটা, m is equal to m of objective into m of e is equal to, এটা আমরা জানি, তাহলে দ্যাট ইমপ্লাইজ mo কত হবে, আমাদের টোটাল কত দেওয়া, ও এটা mo লিখেছি, তাহলে এটা mo না, জাস্ট m হবে, তাহলে m ও কত হয়ে যাবে, m/m/e হয়ে যাবে, m/m/e হয়ে যাবে আমাদের অবজেক্টিভের যে ম্যাগনিফিকেশন, ওই ম্যাগনিফিকেশন। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন আমরা ফর্মুলাটা লিখতে পেরেছি, তাহলে m হয়ে যাবে 30/6 = 5 as the objective lens forms the real image, তাহলে mo কি হয়ে যাবে -5। আর এটা ফর্মুলা কি জানি, vo বাই, হ্যাঁ দেখো একটু ডিস্টারবেন্স হচ্ছিল তাই একটু সরি, mo = vo/uo, তাহলে এটা যেহেতু রিয়েল হচ্ছে -5 হয়ে যাচ্ছে। এবার তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, vo is equal to -5 uo, নিচে নামি আমরা। এবার লেন্স ইকুয়েশন দিয়ে আমরা বের করে নিতে পারবো কি, uo is equal to -1.5 সেন্টিমিটার। ঠিক, এটা বুঝাতে পারছি আশা করছি। ঠিক আছে, এফ তো আমাদের দেওয়া যাচ্ছে, লেন্স ইকুয়েশন কি 1/v - 1/u is equal to 1/f। চলো তো আমরা করি 1/v, আচ্ছা v কে তো আমরা u তে এক্সপ্রেস করেছিলাম, 1/5u - 1/u is equal to 1/f। তো এটাকে আমরা যদি দেখি 5u², ওইখানে u -5u, that is equal to 1/f, তাহলে এটা 4u -4 u/5u² -5, just 1/u is equal to 1/f। so f তো আমাদের জানা, এবার আমাদের u জানতে হবে, u is equal to, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই কি বলবে, -4/5 of f। ঠিক, এবার f of e of o আমাদের কত দেওয়া, 1.25, এটা কি ঠিক হলো, 1.25। ঠিক আছে, আমাদের কোথাও ইকুয়েশনটা লিখতে ভুল হয়ে গেছে, -5u, ইয়েস এটা -5u, তাহলে এখানে মাইনাস দিলে এটা +6u, তাহলে নিচে হয়ে যাবে ওটা, নিচে হয়ে যাবে এটা 5, উপরে হয়ে যাবে 6, তারা মুছে দিচ্ছি। উপরে হয়ে যাবে আমাদের এটা 6, নিচে হয়ে যাবে 5/u। তো আমি যদি রেসিপ্রোকাল করে দিই তাহলে এইখানেও সেম জিনিসটা হয়ে যাচ্ছে, মাইনাস একটি আসবে, 6/5, তো মাইনাস থাকবে, 5 দিয়ে যদি আমরা করি তাহলে হয়ে যাবে 0.25, তো 0.25 × 6 হয়ে যাচ্ছে -1.5। দেখেছো, এই জিনিসটা আমরা বের করে ফেলতে পারলাম ইউজিং লেন্স ইকুয়েশন, -1.5 সেন্টিমিটার। তাহলে vo কত হয়ে যাবে, 1.5 × 5 is equal to হয়ে যাবে 6, 7.5 -7 মাইনাস আসছে, তাহলে -5 × -1.5 কত হয়ে যাবে, +7.5 সেন্টিমিটার, এই জায়গাটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আর ভিই কত আমাদের আইপিসে কত হলো, ওইটা -d, কারণ অবজেক্ট যেই সাইডে আছে ইমেজও সেই সাইডে ফর্ম হয়েছে, তাহলে -d, এটা আমাদের কত, -25 সেন্টিমিটার। সেম তোমরা যদি লেন্স
ফর্মুলা ইউজ করো। আর এফই তো আমাদের দেওয়া হয়ে আছে 5 সেন্টিমিটার, তাহলে ইউ আমরা বের করে নিতে পারবো, যেটা আমাদের এসে পড়ছে কত 25/6 সেন্টিমিটার। ডান। Lens equation is correct. The object is to be placed at 1.5 centimeter from the objective and the separation between the two lenses should be, দেখো আমরা এখানে L মানে the separation between the objective and the eyepiece এর ফর্মুলাটা কি? আমরা চলো ডায়াগ্রামটা দেখি। FE, ও সরি আমি কি করব, 1 2 এইটা ডিলিট, এটা তো FE, তাহলে এটার মধ্যে কিভাবে হবে? দেখো এই যে দূরত্বটা এটা হলো ইউ ই, তাহলে এল কত হয়ে যাচ্ছে? এই পুরোটা হয়ে যাচ্ছে এল, এল ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ই। ভি জিরো কত? এটা নট এসে হচ্ছে ভি জিরো বা ভি ও, তোমরা বুঝে নিও, ঠিক আছে। 7.5 প্লাস 25/6 সেন্টিমিটার, যাকে আমরা করলে পেয়ে যাচ্ছি 11.67 সেন্টিমিটার। বোঝা গেল? এটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ওয়ার্কিং এবং তার একটা এক্সাম্পল নিয়ে বুঝে নিলাম। সবগুলো ফর্মুলা মোটামুটি ইউজ করা হয়ে গেছে। দেখো আমি একটু হাইলাইট করে দিই, ও ইরেজ হয়ে গেছে, হ্যাঁ হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, এই আরেকটি ফর্মুলা ইউজ করেছি, লেন্সের ফর্মুলা ইউজ করেছি আমরা, 1/v minus 1/u is equal to 1/f, ঠিক। তারপরে L is equal to v naught plus u e, মানে v o plus u e ব্যবহার করেছি। এখানে আরেকটা ফর্মুলা হতে পারে, L যদি আমাদের v o plus u e না দেওয়া থাকে, f o plus f e আমরা করে নিতে পারি। এবার আমরা অরটা ডিসকাস করি। A ray diagram of astronomical telescope for the final image formed at infinity, কোথায়? ইনফিনিটিতে, ঠিক আছে। তো আমি এটা আগে হেগে রেখেছি, তোমরা দেখো ইনফিনিটিতে আছে। এবার ইনফিনিটি থেকে প্যারালাল রে আসছে, একটা পড়লো অপটিক্যাল সেন্টার দিয়ে, অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে তার কোনো আলাদা রিফ্লেকশন হয় না, ইট উইল গো অন। তারপরে এখানে যে আমাদের যে লাইনিংটা থিন লেন্সের ক্ষেত্রে অবজেক্টিভ দিয়ে এটা গেল সেকেন্ডারি ফোকাল প্লেনে, ফরমেশন হলো ইমেজ এ ড্যাশ বি ড্যাশ। এবার ইমেজটার নেচার কেমন হবে? রিয়েল হবে, দ্যাট ইট ক্যান বি কাস্টেড ইন দ্য স্ক্রিন, দেন ইট উড বি ডিমিনিশড, মানে তার সাইজটি ছোট হবে, এবং ইনভার্টেড মানে উল্টোনো হবে, ঠিক আছে। দ্য আইপিস ইজ সো অ্যাডজাস্টেড, আইপিসটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে focal length of this eyepiece and focal length of the objective should be same and it will exactly coincide. Therefore, the final image is formed at infinity and is highly magnified and inverted with respect to the object. ঠিক আছে, ইনফিনিটি এখান থেকে it will tend to meet. ডান। এবার চোখে আমাদের খুব বড় ইমেজ আসছে, ঠিক আছে। আর এল কি হয়ে যাবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে এফ নট প্লাস এফ ই, এফ ও প্লাস এফ ই হয়ে যাবে। এই একদম সিম্পল ব্যাপার। আমাদের এখানে কোশ্চেনটা কি? এবার নর্মাল অ্যাডজাস্টমেন্ট বের করতে বলেছে। দ্য টেলিস্কোপ ইজ ইন নর্মাল অ্যাডজাস্টমেন্ট ফাইন্ড দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ ফর ভিউইং ডিস্টিংক্ট অবজেক্টস হোয়েন ইট ইজ ইন নর্মাল অ্যাডজাস্টমেন্ট। নর্মাল অ্যাডজাস্টমেন্ট এর ম্যাগনিফাইং পাওয়ারটাকে ডিফাইন করতে গেলে দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ড এট দি আই by the final image as seen through the telescope to the angle subtended at the eye by the object seen directly when both the image and the object lie at infinity. এই m এর ফর্মুলাটা কি? will not go in the derivation, f o by f e, কখনো কখনো মাইনাসও দেওয়া হয়, কিন্তু আমাদের অ্যানসারে যে এই মানে মার্কিং স্কিমের শিটটা রিলিজ করেছে সেখানে মাইনাস দেওয়া নেই। তো আমাদের এখানে এফ ও কত দেওয়া আছে দেখো,
140 সেন্টিমিটার, আর এফই কত 5 সেন্টিমিটার। তাহলে 140/5 কি হলো 140/5 ইজ ইকুয়াল টু কত 228। ঠিক আছে, telescope is in normal adjustment, then the magnifying power of the telescope will be 28. When the final image is formed at the least distance of distinct vision, that is at d is equal to 25 সেন্টিমিটার যখন হবে, তখন এই ম্যাগনিফাইং পাওয়ারটা কত হয়ে দাঁড়াবে, ওই তখন m is equal to ফর্মুলা হয়ে যাবে FO/FE into 1 plus FE/FO। কি দারুণ না, মনে রাখবে কিভাবে FO/FE into 1 plus FE/FO উল্টে দেবে। তো এখানে দেখো FO কত আমাদের আগে জানা আছে, এটা কত 28 into 1 plus উল্টে দাও 1/28, তাহলে 29/28 হয়ে যাবে। তাহলে 28 ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্সার কত হয়ে যাবে 29। ওকে, বোঝা গেল? দেখো এই ফর্মুলাটা মুছে দিচ্ছি, FO/FE into 1 plus FE/D, এটা আমাদের জানা কত 5, 1 plus FE কত 5/25 মানে কত 1/5, 1 plus 1/5 কত 6/5, তো 5 into 1 plus 1/5 যদি হয় 5 plus 1 তাহলে 6/5, তাহলে 5 ক্যান্সেলড আউট, এটা 6 এর ওইটা তো 5 না 28, তাহলে রেজাল্ট 28 into 6/5 অ্যান্সার এসে পড়বে নিয়ার অ্যাবাউট 33.6। এখানে আমাদের কোশ্চেন নাম্বার 8 কমপ্লিট। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নাম্বার 9 এ যাওয়া যাক। লাইট অফ ওয়েভলেংথ 2000 অ্যাংস্ট্রম falls on a metal surface of work function 4.2 electron volt, তাহলে ওয়ার্ক ফাংশন কত 4.2 ইলেকট্রন ভোল্ট, আর ল্যামডা কত 2000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম কি অর্ডারে থাকে 10 to the power minus 10 মিটার, মানে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 to the power minus 10, 10 to the power minus 10 মিটার, তাহলে 2 into 10 to the power minus 7 মিটার হয়ে যাবে ল্যামডার ভ্যালু। ঠিক, আর আমরা জানি কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কত 6.63 বা 6.626 লেখা হয়, 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এবার আমরা কি বলবো, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফার্স্টেস্ট ইলেকট্রনস এমিটেড ফ্রম দি সারফেস। ডিরেক্ট আমরা ফর্মুলা ইউজ করতে পারি, কে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, বা এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট, এটাকে আমরা কি ওয়ার্ক ফাংশন বানিয়েছি। তাহলে এইচ আমাদের দেওয়া, সি আমাদের জানা 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অফ বা স্পিড অফ লাইট। তাহলে আমরা এখান থেকে কাইনেটিক এনার্জিটা কত পেয়ে যেতে পারি, এটাকে হিসাব করলে কত আসে, এইচ সি বাই ল্যামডাটাকে যদি আমরা হিসাব করি এটা হিসাব করে 6.2 মাইনাস 4.2 ইলেকট্রন ভোল্ট, এটা এসে পড়ছে 2 ইলেকট্রন ভোল্ট। একদম সিম্পল, আমাদের এখানে আইনস্টাইনস ইকুয়েশন ইউজ করেছি। What will be the change in energy of the emitted electrons if the intensity of light with same wavelength is double? যেহেতু ওয়েভলেংথ সেম আমাদের দেওয়া আছে, তাহলে ইন্টেন্সিটির উপর তো ডিপেন্ডই করবে না, তাহলে এনার্জি রিমেইনস আনচেঞ্জড, এটাই আমাদের কনক্লুশন। এটা 1 তো পেয়ে গেলাম, 2 এর ক্ষেত্রে কি হবে, এনার্জি রিমেইনস আনচেঞ্জড। ঠিক আছে, এটা আমাদের প্রথম দিকে একটি কোশ্চেন যেখানে ডিসকাস করেছি ওইখানেও একটু দেখবি। ইফ দ্য সেম লাইট ফলস অন অ্যানাদার সারফেস অফ ওয়ার্ক ফাংশন
6.5 electron volt. What will be the energy of emitted electrons? দেখো এখানে অ্যান্সারটা কি পেয়েছি আমরা 6.2 ইলেকট্রন ভোল্ট, কিন্তু এটা তো ওয়ার্ক ফাংশনের থেকে বেশিই হতে পারেনি। তাহলে কি ইলেকট্রনসগুলা মেটাল সারফেস যে এনার্জি বেরিয়ার ওটাকে ক্রস করে এক্সাইটেড হয়ে মেটাল সারফেসটাকে লিভ করে যাবে? যাবে না তো। তাহলে এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রনস কত হবে? এনার্জি হবে, আদৌ কি হবে? হবেই না, কারণ এখানে ওয়ার্ক ফাংশনের যে এনার্জি বেরিয়ার সেটাকে ক্রসই করতে পারে। ঠিক আছে, নো, ইট ইজ নট পসিবল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। The focal length of a convex lens made of glass of refractive index is 20 centimeter. What will be its new focal length when placed in a medium of refractive index 1.25? আমাদের কি দেওয়া? mu of glass with respect to air is equal to 1.5. Focal length of the given convex lens when it is placed in air, ওইটাকে আমরা ধরে নিই f 20 সেন্টিমিটার, আমাদের এটা দেওয়া আছে। এবার what will be its new focal length when placed in a medium of refractive index 1.25? mu of medium with respect to air is equal to 1.25. এটা আমাদের দেওয়া ইনফরমেশন। এবার আমি ধরে নিলাম focal length of the given convex lens when placed in a medium, মানে যেই মিডিয়ামটা আমাদের দেওয়া আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.25 with respect to air, যদি আমরা তখন আমরা যদি কনভেক্স লেন্সটাকে সেখানে প্লেস করি, let its focal length be f dash। ঠিক আছে, তাহলে আমরা লেন্স মেকার ফর্মুলা ইউজ করে লিখতে পারি কি কি? 1 by f is equal to mu of g with respect to a minus 1 into 1 by ওই দুটো সারফেসের জন্য, এটা তো কনভেক্স লেন্সের জন্য ফিক্সড, তাহলে 1 by r1 প্লাস 1 by r2, আর 1 by f dash is equal to mu of g with respect to m minus 1 into 1 by r1 plus 1 by r2, কারণ এগুলো তো লেন্সের জন্য ফিক্সড। ঠিক, আচ্ছা এখানে আরেকটা জিনিস, mu of g with respect to m is equal to কত? mu of g with respect to air by mu of m with respect to air, এগুলো তো আমাদের গিভেন আছেই। 1.5 divided by 1.25, that is equal to 6 by 5 মানে 1.2। ডান। এবার আমরা একটু নিচে নামি। এবার 1 by, এটাকে যদি 1 দেই, এটাকে যদি 2 দেই এই ইকুয়েশনটাকে, এবার ডিভাইডিং 1 by 2 we get f dash by f, কেননা কি 1 by f excuse me divided by 1 by f dash is equal to f dash by f হয়ে যাচ্ছে, is equal to mu of g with respect to air minus 1 divided by mu of g with respect to the medium minus 1, এটা হয়ে যাচ্ছে। আর এখানে যে 1 by r1 plus 1 by r2 দুটোটাতে যেই তো সেম ফ্যাক্টরগুলো ছিল, তাহলে তারা ক্যান্সেল আউট হয়ে গেছে। আর এখানে আমাদের এই mu of the glass with respect to a কত দেওয়া? 1.5, তো 1.5 minus 1 is equal to 0.5, আর mu of g with respect to the medium কত বের করলাম আমরা? 1.2, তো minus 1 is equal to 0.2, তো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি 5 by 2 হয়ে যাবে, তো 5 by 2 মানে কত? 2 by 5 by 2 হলে 2 by 2.5, sorry 2.5. The focal length is positive. F dash is equal to 2.5 into f. f কত দেওয়া ছিল আমাদের? 20 সেন্টিমিটার। দেখো 20 সেন্টিমিটার দেওয়া, 2.5 into 20 is equal to 50 সেন্টিমিটার আমরা পেয়ে যাব। ডান। আর এটা পজিটিভ, এটা কি সিগনিফাই করে?
The significance of the positive sign of the focal length lies in the fact that the given convex lens is still converging in the given medium. এই জিনিসটা সিগনিফাই করছে। ঠিক, কনভার্জিং কি বলো তো এবার? এই যদি সাপোজ তিনটি রের সমন্বয়কে বলা হয় বিম, যদি আসলেই মিট করে তাকে কনভার্জ করা বলবো, আর যদি প্রিটেন্ড টু মিট বা এপিয়ার টু মিট করে তাকে বলবো আমরা ডাইভার্জিং। ঠিক আছে, এটা হলো আমাদের ব্যাপার। তাহলে আমরা কত নম্বর কোশ্চেনটা এখন ডিসকাস করলাম? আমরা কোশ্চেন নাম্বার 10টা ডিসকাস করে নিলাম। ঠিক আছে, নেক্সট এবার যাই কোশ্চেন নাম্বার 11। নেম দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস which are suitable for radar systems used in aircraft navigation. Write the range of frequency of these waves. এটা তোমাদের মনেই রাখতে হবে। এটা অ্যান্সারটা হবে মাইক্রোওয়েভস। কি হবে? মাইক্রোওয়েভ। রেঞ্জ কত হবে? রেঞ্জ অ্যাকর্ডিং টু এনসিইআরটি ইট ইজ 108 হার্টজ টু 1011 হার্টজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার বি কি বলছে? If the earth did not have atmosphere, would its average surface temperature be higher or lower than what it is now? If the earth did not have atmosphere, then there would be absence of greenhouse effect of the atmosphere. Is a trapping of the greenhouse gases and heating of the earth due to it will not take place. Due to this reason, the temperature of the earth would be lower than what it is now. Though it is my quotation, greenhouse effect is badly affecting our atmosphere and it would have a dire consequence. Done. Ever number question number C. An electromagnetic wave exerts pressure on the surface on which it is incident. বললো কি? জাস্টিফাই করতে এবার। রেডিয়েশন প্রেসার, এখানে আসছে রেডিয়েশন প্রেসার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন প্রেসার এক্সার্ট করবে? কারণ জানো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জিও আছে এবং মোমেন্টামও আছে। এনার্জির ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারছি, আবার ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা দিয়েও লিখতে পারছি। এখান থেকে আমরা পেয়ে যাই পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। কি পেয়ে যাই? এইচ বাই ল্যামডা, মানে মোমেন্টাম ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এবার এখানে রেডিয়েশন প্রেসারকে ডিফাইন করা হচ্ছে, রেডিয়েশন প্রেসার ইজ দ্য মেকানিক্যাল প্রেসার exerted upon any surface due to the exchange of momentum between the object and the electromagnetic field. ঠিক, radiation pressure is the mechanical pressure exerted upon any surface due to the exchange of momentum between the object and the electromagnetic field. এখানে আমরা যদি টোটালি রিফ্লেক্টিং সারফেস নিই, the change of momentumটা টুয়াইস হয়ে যাবে, সেখানে 2u/c হবে এই আমাদের রেডিয়েশন প্রেসার। আর যদি অ্যাবজর্বিং সারফেস হয় তাহলে হয়ে যাবে p/u/c। আর টোটালি রিফ্লেক্টিং আর টোটালি অ্যাবজর্বিং কি থাকে কিনা, ইটস ভেরি মাচ ডাউটফুল। ঠিক আছে, তো এই জায়গাগুলো হলো ব্যাপার। কি লিখবে? an electromagnetic wave carries momentum with itself that is given by p equal to energy of wave by speed of the wave. It is the p. When it is incident upon a surface, it exerts pressure on it. ঠিক আছে, এই রেডিয়েশন প্রেসারের যে ম্যাগনিটিউডটা হবে, এখানে হলো এটা মোমেন্টাম, এটা হলো মোমেন্টাম, আর এটা হলো
ছেড়ে দিই আমরা, এই যে ওটা মুছে দিই। P equal to U by C দিয়ে হবে, এনার্জি অফ দি ওয়েভ বাই স্পিড। রেডিয়েশন প্রেশারটা হয়ে যাচ্ছে ফর নন রিফ্লেক্টিং সারফেস হয়ে যাচ্ছে I by C, কারণ রিফ্লেকশন হচ্ছে না তো। আর ফর রিফ্লেক্টিং সারফেস, নন রিফ্লেক্টিং হলে I by C, ফর রিফ্লেক্টিং সারফেস হলে 2I by C। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 11ও সর্টেড। দেখো নেক্সট কোশ্চেনটা কি, অর আর কি, 11 or 11 number question is or. If the slits in Young's double slit experiment are identical, then intensity at any point on the screen may vary between 0 and 4 at times to the intensity due to single slit. Between 0 to the intensity due to single slit. ঠিক আছে, তাহলে দেখো এখানে যে ফাই, একটা ফাই আসবে, ফাইটা কি, phase difference. The total intensity at a point where the phase difference is phi is given by I is equal to I1 plus I2 plus 2 under root I1 I2 cos of phi. সুপারপজিশনের যে আমরা ফর্মুলাটা পড়ি, এখানে দেখো বললো ডিউ টু সিঙ্গেল স্লিট, তাহলে I1 is equal to I2 is equal to I, আর আইডেন্টিক্যাল বললো এক্সপেরিমেন্টার আইডেন্টিক্যাল, if the slits are identical then I ধরে নিলাম। phi ranges from 0 degree to 180 degree, বা রেডিয়ানে লিখলে 0 to pi। তাহলে যখন 0 হবে I0 is equal to I1 কত I, I2 কত I plus 2 I1 কত I into I, cos phi কত 0, cos মানে cos phi মানে কি cos 0, cos 0 কত 1, তাহলে এটাকে আমরা 2I লিখি, I স্কয়ার আন্ডার রুট কত I প্লাস 2I is equal to 4I আমরা লিখতে পারি। আর যখন I at 180 বা পাই লিখছি, at পাই কত হয়ে যাবে I plus I plus 2 under I into I cos পাই কত -1, তাহলে cos পাই লিখলাম -1, তাহলে 2I minus of 2I স্কয়ারের আন্ডার রুট করলে কত I, 2I minus 2I equal to 0। তাহলে এখানে বোঝা গেল 0 and 4 টাইমস এর মধ্যেই, 0 থেকে 4I এর মধ্যেই রেঞ্জটা ভ্যারি করবে। আমরা অ্যাবাভ স্টেটমেন্টটাকে, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে তাকে রিলেভেন্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, now next question number B তে কি দেওয়া, draw the intensity distribution as function of phase angle when diffraction of light takes place through coherently illuminated single slit দেওয়া আছে। দেখো ডায়াগ্রামটা, এই যে আপার মোস্ট পয়েন্টের জন্য যেটা পেয়েছি এটাকে আমরা বলি সেন্ট্রাল ম্যাক্সিমা। কি বলি আমরা, সেন্ট্রাল ম্যাক্সিমা। এই সেন্ট্রাল ম্যাক্সিমাটা আমরা ডিফ্লেকশনের ক্ষেত্রে যে বলছি, এটা সেন্ট্রাল ম্যাক্সিমাটা কাকে বলছি, as all the wavelengths going straight মানে theta equal to 0 degree তেজে across the slit are focused at the central point of the screen, and this is called the central maxima. The wavelengths from any two corresponding points from the two halves of the slit have zero path difference. They undergo constructive interference to produce central bright fringe। ঠিক আছে, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল ম্যাক্সিমা। তারপরে আমরা পেয়ে যাব কি, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, দ্যাট ইজ at pi by a minus pi by a, পাথ ডিফারেন্স এগুলো এখানে দেওয়া, মানে আমরা ডিপেন্ডেন্সটা পাথ ডিফারেন্সের উপরেই রাখতে চেয়েছি। থিটা, ইভেন থিটাতেও আমরা এটাকে এক্সপ্রেস করতে পারছি, সরি ল্যামডা বাই এ থিটাতে। ওকে, এখন সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো কোনগুলা,
এই যে সেন্ট্রাল ম্যাক্সিমার পরেরই যেই পিকগুলো ওইগুলো হলো সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে, সরি সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে। ঠিক আছে, সেকেন্ডারি ম্যাক্সিমাগুলো যদি পাথ ডিফারেন্সটা somewhat intermediate, that is 3 মানে odd multiple, suppose 3 lambda by 2, just lambda by 2 যদি পার্ট ডিফারেন্স গুলো হয় তখন lambda by 2 জন্য তো হবে না, ইনফ্যাক্ট 3 lambda by 2 এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব হলো, আর lambda by 2 এর ক্ষেত্রে তো আমরা পার্ট ডিফারেন্স যদি হয় তাহলে তো আমরা ডার্ক ফ্রিঞ্জ গুলো পাবো, আর 3 lambda by 2 এই পার্ট গুলাতে পাবো আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা। আর এগুলো হবে ডার্ক ফ্রিঞ্জ, এগুলো কি হবে ডার্ক ফ্রিঞ্জ। The wavelengths from these points, মানে in case of secondary maxima, will interfere destructively in case of secondary maxima. বুঝতে পারা গেল? The path difference between the two corresponding points of regions 1 and 2 মানে এই যে সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে হবে এগুলো হবে 5 পাই ল্যামডা বাই 2, আর ফেজ ডিফারেন্সটা হবে কত পাই। আর ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে ফেজ ডিফারেন্সটাও সেই পাই হবে, ল্যামডা বাই 2 হবে পার্ট ডিফারেন্সটা। এই হলো আমাদের সেকশন বি। Let us discuss question number 12 অর্থাৎ সেকশন সি। মিরেজ ইন ডেজার্টস দেওয়া আছে, ঠিক আছে, মিরেজ ইন ডেজার্টস দেওয়া আছে, সূর্য রশ্মি এসে এখানে পড়ছে, থেকে আসলো, প্রতিটা লেয়ারে লেয়ারে রিফ্লেকশন হচ্ছে, একটা সময় পর কি হচ্ছে রিফ্লেক্ট হয়ে সে এই যে মানে মরুভূমিতে যেই তার রিফ্লেকশনটা হচ্ছে এটাকেই মিরেজ বলা হচ্ছে। মিরেজকে কি, ইট ইজ অ্যান অপটিক্যাল ইলিউশন অবজার্ভড ইন ডেজার্টস or over hot extended surfaces like a coal tarred road, মানে কালো রাস্তায় দেখা যায়, due to which a traveler sees a shimmering pond of water some distance ahead of him and in which the surrounding objects like trees etc appear inverted, উল্টো আসে। ঠিক আছে, এখানে কি হয় উপরে তো কোল্ড এয়ার থাকে, কোল্ড এয়ার দ্যাট ইজ রেয়ার আর মিডিয়াম, নিচের দিকে কি থাকে হট এয়ার অ্যাক্টিং অ্যাজ ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, এটা কিসের জন্য হচ্ছে, প্রথম হচ্ছে রিফ্লেকশনের জন্য, তারপরে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য, ঠিক আছে। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য যে হচ্ছে, দেখো এটাই তো আমার ফার্স্ট কোশ্চেন। আচ্ছা কোশ্চেনটা একটু পড়ি। To a distant observer, the light appears to be coming from somewhere below the ground. The observer naturally assumes that light is being reflected from the ground to say by a pool of water near the tall object. Such inverted images of distant tall objects cause an optical illusion to the observer. This phenomenon is called mirage. This type of mirage is especially common in hot desert. এই hot জিনিসটা very important এই ক্ষেত্রে। Which of the following phenomena is prominently involved in the formation of mirage in desert? চলো একটু দেখি আগে। এটা হলো রেয়ারার মিডিয়া, এটা হলো ডেন্সার মিডিয়া। ঠিক আছে, let us consider প্রথম একটি পয়েন্ট, তার থেকে যদি একটু সোজা যায় তাহলে নর্মাল বরাবর it goes undeflected, ঠিক আছে, ব্যান্ডিং ছাড়াই যাবে রেটি। এবার
একটা অ্যাঙ্গেলে পড়লো, ঠিক এটা ডেন্সার মিডিয়া, রেয়ার মিডিয়া। তাহলে কি অ্যাওয়ে ফ্রম দি নর্মাল, এটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এবার দেখো, এবার এমন একটা অ্যাঙ্গেলে পড়লো, এমন একটা অ্যাঙ্গেলে পড়লো যে সে ইন্টারফেস বরাবর চলে গেল। ঠিক আছে, এমন একটা অ্যাঙ্গেলে পড়লো যে সে ইন্টারফেস বরাবর চলে গেল। এখানেও আই, আবার নর্মাল আঁকলাম। এখানে পড়ার পর কি হচ্ছে, সেম মিডিয়াতে আবার চলে আসছে, মানে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছিল, আবার ডেন্সার মিডিয়ামে চলে এসছে। প্রথম ক্ষেত্রে দেখো আই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, এই ক্ষেত্রে কি আই ইজ লেস দেন সামথিং, ধরে নিলাম আই ইজ লেস দেন সামথিং, আইসি, ধরে নিলাম আইস আইসি, আইস প্রথম কি আইস লেস দেন, এই দেখে সব প্রুভ করেছে। আইস লেস দেন আইসি, কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মধ্যে এই অ্যাঙ্গেলটাই তো বড়, আর এখানে আইস গ্রেটার দেন আইসি। এই আইসিটাই হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে কি বুঝি, the angle of incidence in the denser medium for which the angle of reflection in the rarer medium is 90 degree is called the critical angle. এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি যদি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে। এটাই হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, রিফ্লেকশন আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইন কেস অফ এ মিরেজ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, a diver at a depth 12 meter inside water sees the sky in a কোন সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, সাপোজ ধরে নিলাম এটা পুকুর, ওকে, এই জায়গায় আছে ডুবুরি 12 মিটার নিচে, 12 মিটার নিচে আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখে দিতে চাই, এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে সাইন অফ, এটা তোমরা ডিরাইভ করেছো, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। ঠিক আছে, সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। গট ইট? I think you should have done it. Sin of IC is equal to 1 by mu. এখানে mu1 কে ইনফ্যাক্ট এটা লেখা উচিত 1 by mu2 with respect to mu1। এখানে mu2 হলো আমাদের ডেন্সার মিডিয়া, mu2 is greater than mu1। তাহলে তাহলে এটা কি লিখতে পারি আমরা 1 mu2 by mu1, লিখতে পারি mu1 by mu2। ডান। আর যদি এটা আমাদের এয়ার এর ক্ষেত্রে যেটা আমরা ডাইরেক্ট sin IC ইকুয়াল টু sin of 1 by mu লিখতে পারি। ঠিক আছে, এবার কোন সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এবার কোনটা আঁকি, এটা হলো তার এরিয়া অফ ভিশন। ঠিক আছে, তো উপরে একটা কোণ তৈরি করছে, আমারটা সুন্দর হয়নি আর কি, এই জাস্ট এরকম একটা আমি ধরে নিলাম, এটা হাইটটা এরকমই হবে, হাইটটা এই জায়গাতে কাজেই লাগবে না। কি হয়, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল θ/2 ইজ ইকুয়াল টু আইসি হয়, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়। বুঝতে পারা গেল? আমাদের এখানে মিউ কত, মিউ অফ ওয়াটার মানে ডেন্সার মিডিয়া উইথ রেসপেক্ট টু রেয়ার মিডিয়া ইজ ইকুয়াল টু 4/3। এটাকেই তো আমরা মিউ ধরেছিলাম, কারণ এয়ারের তো
রিফ্লেকটিভ ইন্ডেক্স 1 আমরা ধরেই নিই। আচ্ছা, তাহলে সাইন অফ IC is equal to sine of theta by 2, ঠিক, sine of IC is equal to 1 by mu is equal to 3 by 4, so IC is equal to কত, sine inverse of 3 by 4, sine inverse of 3 by 4, right, এটাই তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, sine of 3 by 4, বাস ফিনিশ কোশ্চেন নাম্বার বি। আমার এখানে হেডটা কাজেও লাগছে না। এবার in an optical fiber if n1 and n2 are the refractive indices of the core and cladding, then which among the following would be a correct option? আগে বুঝি কোর কি ক্ল্যাডিং কি। আমরা এখানে নিলাম এরকম একটি অপটিক্যাল ফাইবারে তিনটি পার্ট থাকে। প্রথমটি হলো কোর। কোর কি? The central cylindrical core is made of high quality glass, silica, plastic of refractive index, let us say mu1, ঠিক আছে। তারপরে হলো ক্ল্যাডিং, ঠিক। ক্ল্যাডিংটা কি? The core is surrounded by glass বা plastic jacket of refractive index mu2, এই mu2ই হলো ক্ল্যাডিং এর ক্ল্যাডিং এর যে ম্যাটেরিয়াল ইউজ করবে তার রিফ্লেকটিভ ইন্ডেক্স। আর এই mu2 should be less than mu1, নাহলে তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনই হবে না। এটাই তো আমাদের কাছে এখানে তারা n ব্যবহার করেছে, n2 is less than n1, আর এটাকে বলা হচ্ছে বাফার কোটিং। এটা একদম আউটার মোস্ট লেয়ার ফর সেফটি অ্যান্ড স্ট্রেংথ। ঠিক আছে, এই জিনিসটা হলো কোশ্চেন নাম্বার সি। n2 is less than n1, তো n1 বড়, রাইট। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হলো এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার দিতে যাই। A diamond is immersed in such a liquid which has its refractive index with respect to ARS, আচ্ছা, with respect to mu of the liquid with respect to air, আর বললো mu of water with respect to air greater, এটা গ্রেটার করে দেয়, এটা হলো আমাদের কন্ডিশন গিভেন। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড লিকুইড, IC of diamond liquid আর IC of diamond water, এর মধ্যে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বললো কার বেশি হবে, এটাই বলতে চেয়েছে, বাড়বে কি কমবে, এফেক্টটা কি হবে এটা বলতে চেয়েছে। তো এটা আমরা ভ্যালু কি জানি, 1 by sin of IC, 1 by sin of IC, মানে তো আফটার অল এটা সেমই হচ্ছে, ঠিক। আমরা কি এখানে মিউ এল বাই মিউ এ লিখতে পারছি, মিউ মিউ এ লিখতে পারছি। আমরা জানি কি আমাদের কোশ্চেনে কি দেওয়া, এই মিউ এলটা বেশি, ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাছে বেশি দেওয়া, এটাই আমাদের কোশ্চেনে গিভেন, ঠিক। এবার আমাদের বের করতে লাগবে কি, এই আমাদের ফর্মুলাটা এভাবে লিখবো না আমরা, হ্যাঁ এটা কি, তাহলে এবার কি লিখবো, সাইন অফ আইসি ইন কেস অফ ডিএল আর ইন কেস অফ ডি, তাহলে এখানে ফর্মুলাটা কি হয়ে যাবে, মি অফ ডি উইথ রেসপেক্ট টু এল, mu of d with respect to water is equal to হয়ে যাবে, ঠিক আছে নাকি বলো। আচ্ছা, এখানে আমরা একটা দেখেছি mu l is greater than mu d, তো এটার ক্ষেত্রে কি mu d by mu l, mu d by mu w, তো যার ডিনোমিনেটর
বড় তার টোটালটা ছোট হবে, ঠিক? তো এটা যদি ছোট হয়, সাইন আইসিটা কি হবে, বড় হবে। তো তো সাইন আইসি অফ ডিএল মানে লিকুইড, ডায়মন্ড লিকুইড ইন্টারফেসের জন্য তাহলে বেড়ে যাবে। এটাই হবে আমাদের কনক্লুশন। বোঝা গেল কি বললাম? মিউ অফ এল উইথ রেসপেক্ট টু এ ইজ গ্রেটার দেন মিউ অফ ডাব্লিউ উইথ রেসপেক্ট টু এ, এটা আমাদের দেওয়া আছে। অর্থাৎ কি, মিউ অফ এল উইথ রেসপেক্ট টু মিউ অফ ডাব্লিউ ইজ গ্রেটার, সরি, মিউ অফ এল ইজ গ্রেটার দেন মিউ অফ ডাব্লিউ। আমাদের বলেছে ডায়মন্ড লিকুইড ইন্টারফেস, ডায়মন্ড ওয়াটার ইন্টারফেস। তো তার জন্য আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলগুলো এক্সপ্রেশন লিখলাম, মিউ ডি বাই মিউ এল লিখলাম, মিউ ডি বাই মিউ ডাব্লিউ লিখলাম, ঠিক আছে? মানে উইথ রেসপেক্ট টু এয়ার হবে এই সবগুলাই। তাহলে মিউ এল যত বড়, তাহলে মিউ ডি বাই মিউ এল, অর্থাৎ মিউ ডি উইথ রেসপেক্ট টু এল ছোট হয়ে যাচ্ছে। এটা যত ছোট হচ্ছে, সাইন অফ আইসি ডি উইথ অফ ডায়মন্ড লিকুইড ইন্টারফেস বড় হয়ে যাবে। আর যদি, যেহেতু আমরা জানি সাইন ইনক্রিজিং ফাংশন, তাই ডায়মন্ড লিকুইড ইন্টারফেসের জন্য বেড়ে যাবে। তাহলে ডি হবে 4। বুঝতে পারা গেল? এবার কোশ্চেন নাম্বার ই তে আসি, এটা একটু জটিল। The following figure shows a cross section of a light pipe made of a glass fiber of refractive index 1.68. The outer covering 1.6 glass fiber of refractive index, আর outer covering এ হলো 1.44, আর ভেতরেরটা কত, 1.68, ঠিক? What is the range of the angles of the incident rays with the axis of the pipe for the following phenomenon to occur? আচ্ছা, mu of 2 with respect to 1 is equal to 1 by sin c dash, ঠিক আছে? বুঝতে পারা গেল তো? এখানে মিউ টু কোনটা, মিউ টু হলো বাইরেরটা, ভিতরেরটা হলো মিউ ওয়ান, তাহলে এটা সাইন সি ড্যাশ। ওকে, তো এটার ভ্যালু সাইন সি ড্যাশ আমরা কি উল্টো লিখছি? হ্যাঁ, একটু উল্টো লিখে ফেলেছি। সাইন সি ড্যাশ, সাইন সি ড্যাশের ভ্যালু আমরা লিখছি কত, 1.44 বাই 1.68, কেন নাকি সাইন সি ড্যাশ ইকুয়াল টু কত, মিউ অফ 1 উইথ রেসপেক্ট টু 2, ঠিক? তাহলে 1.4 মানে বাইরেরটা হলো 1, ভিতরেরটা হলো 2, তো এটার ভ্যালু এসে পড়ছে আমাদের কত, 0.8571। তাহলে সি ড্যাশের ভ্যালু হিসেবে, এটা ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করতে পারি 59 ডিগ্রি। তাহলে এবার নিচে পেয়ে যাচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য আই ড্যাশ গ্রেটার দেন আই ড্যাশ সি, মানে সাইন সি ড্যাশ যেটা লিখলাম ওইটার জন্য সাইন সি ড্যাশ ইকুয়াল টু আই সি ড্যাশ, এটা সেম, ঠিক আছে? সো আই ড্যাশ শুড বি গ্রেটার দেন 59 ডিগ্রি or when r is less than r max, কারণ তোমরা জানো এসে কি বলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আগে জাস্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সমান আর এস শুড বি ম্যাক্স, এটা তো জানো, ঠিক আছে? তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস 59 ডিগ্রি ইজ ইকুয়াল টু 31 ডিগ্রি, হ্যাঁ 31 ডিগ্রি, ঠিক? তো স্ন্যাচ ল ইউজ করে আমরা কি বলতে পারি, সাইন অফ আই ম্যাক্স বাই সাইন অফ আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 1.68, কারণ এটা তো সেকেন্ড যেই কোটিংটা আছে সে মানে ভিতরে ইনার কোটিংটার জন্য, ঠিক আছে? ওকে, হাহা 1.68, তাহলে সাইন অফ আই ম্যাক্স শুড বি 1.68 ইন্টু সাইন অফ আর ম্যাক্স। এখান থেকে আমরা বলতে পারি সাইন অফ আই ম্যাক্স ইজ ইকুয়াল টু 0.8662 হিসাব করলে এখানে হয়ে যায় কি, আই ম্যাক্স ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা তো 0 ডিগ্রিতেও করতে পারি, ঠিক আছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য তাই
0 should I should lie between 0 and 60 degree. বোঝা গেল? 0 and 60 degree, এটা হবে অ্যান্সার। থ্যাংক ইউ। একটু দেখে নাও আমাকে আর একটু কি হবে বলো। থ্যাংক ইউ। আজকে আমাদের শেষ এবং তোমরা ক্লাস 12 দিয়ে ফেলছো। আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক শহরে, কোনো এক গলির মোড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা দেখছি। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, এসে জানিও। জানিও বানানটা কি হচ্ছে? জানিও কিন্তু। ঠিক আছে, ভালো থেকো। অল দ্য বেস্ট। আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি।